হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকে আমাদের সাথে আছে এখানে অর্ণব দত্ত, যে সিজিএল 2022-এর থ্রুতে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের সিলেকশন পেয়ে এখানে কর্মরত আছে এবং বর্তমানে এসএসসি সিজিএল 2023 পরীক্ষাতে অল ইন্ডিয়া 605 র্যাঙ্ক করেছে এবং জিএসটি অ্যান্ড সেন্ট্রাল এক্সাইজ ইন্সপেক্টর হিসাবে সিলেক্টেড। তো আজকে অর্ণবকে আমি এখানে পেয়েছি আমাদের সাথে। অর্ণবের একটা ছোটখাটো ইন্টারভিউ আমরা নেব, বেসিক্যালি তার জার্নিটা জানবো। অনেক কম বয়সে, ওর 24 বছর বর্তমানে বয়স, অলরেডি দুটো এক্সাম মানে দুবার সিজিএল ক্র্যাক করেও ফেলেছে। তো ওর জার্নিটা জানবো, কিভাবে এত কম বয়সে প্রিপারেশন করলো, কিভাবে সেলফ স্টাডি করে বলতে পারি বা নিজের চেষ্টাতে উইদাউট এনি এক্সটার্নাল হেল্প সে কিভাবে এই জায়গায় পৌঁছতে পেরেছে, তার কাছ থেকে আজকে জানবো প্রিপারেশন স্ট্র্যাটেজি, বুক লিস্ট, ভিডিওটা কমপ্লিট প্রথম থেকে শেষ অবধি দেখো। তোমাদের যে সকল কোশ্চেন্স গুলো থাকবে এসএসসি সিজিএল রিলেটেড সেগুলো আমরা ডিসকাস করবো এবং সেগুলোর অ্যান্সার তোমরা পাই। অর্ণব, ওয়েলকাম তোমাকে আমার এই চ্যানেলে। ঠিক আছে, যদিও অর্ণব আমার ভাইয়ের মতনই, ঠিক আছে। একদমই তাই। সিজিএল 2022-এর সময় থেকে ওকে আমি জানি আর কি, আমাদের বলতে পারো প্রতিবেশী আর কি, আমার যেখানে বাড়ি সেম আশেপাশে ওর বাড়ি। তো ওর কাছ থেকে সবকিছু জানবো, কোথা থেকে ও বিলং করে, ওর প্রিপারেশন জার্নি। অর্ণব, প্রথমে চলে আসবো আমরা এখানে, জানবো আমি তোমার কাছ থেকে যে তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং প্লেস কোথায়, তুমি কোথা থেকে বিলং করো সেটা আগে তুমি বলো, তারপরে আমরা এসএসসি সিজিএল এ ঢুকবো। হ্যালো এভরিওয়ান, আমি অর্ণব দত্ত। আমি বিলং করি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ নামে একটা জায়গা আছে, সেখান থেকে মোটামুটি 10 কিলোমিটার দূরে হেমতাবাদ নামে একটা গ্রাম আছে। আমি সেখান থেকে অ্যাকচুয়ালি বিলং করি। এবং আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যদি বলা হয়, তাহলে আমার পড়াশুনো মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই সমস্তগুলোই হয়েছে সমস্ত কিছু রায়গঞ্জ কর্নেশন হাই স্কুল থেকে। আর আমার যে গ্র্যাজুয়েশন সেটা আমি করেছি রায়গঞ্জ ইউনিভার্সিটি। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় 2019 সালে এবং তারপর থেকেই আমি মোটামুটি কম্পিটিটিভ এক্সামের জন্যই পড়া স্টার্ট করি আর কি। এবং সেখান থেকেই জার্নি স্টার্ট হয় এবং ধীরে ধীরে জানতে পারি আমার কিছু কলেজ মেটস ছিল আর কি, যারা ওই কম্পিটিটিভ এক্সামের জন্য খাটাখাটি শুরু করেছিল, এবং তাদের কাছ থেকেই জানতে পারি যে এসএসসি সিজিএল এরকম নামে, এসএল এস এরকম টাইপের অনেকগুলো। সেখান থেকেই মেইনলি এই ফিল্ড। প্রথমেই এসএসসি পরীক্ষাগুলো দেওয়া স্টার্ট করেছিলে নাকি আগে অন্য কোনো? আগে মানে যখন আমার বন্ধুদের কাছ থেকে, আমার কলেজ মেটদের কাছ থেকে জানতে পারি যে কম্পিটিটিভ এক্সামের জন্য তারা খাটছে, তো শুরুতে আমি একদমই ছিলাম না, সার্টেন ছিলাম না আর কি। সেই কারণে তখন শুধু তাদের চক্করে পড়ে আমি একবার এই ফুড এসআই মোস্ট প্রবাবলি মানে পিএসসি নেয়, আমাদের ডাব্লিউপিএসসি নেয়, সেই এক্সামটা আমি ফর্ম ফিল আপ করেছিলাম আর কি। তো এমনি জাস্ট এমনি দিতে গেছিলাম আর কি, সেরকম কোনো নেই, প্রিপারেশনও নেই বা সেরকম কিছু। তারপরে আমার 2019-এ যখন গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে গেল, তখন একটা ভাবনা চিন্তা স্টার্ট হলো যে এরকমভাবে কি প্ল্যান করা যায় আগামীর জন্য। কারণ মানে আমরা তখনই জানতে পারছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গ চাকরির অবস্থা একটু সঙ্গীন আর কি। কারণের জন্য ছিল যে হচ্ছে তাহলে আগে থেকেই একটা কিছু প্রিপারেশন নেওয়া যাক। তারপরে ধীরে ধীরে একজন কলেজ মেটের কাছ থেকে আমি জানতে পারলাম যে এসএসসি এবং রেলওয়ে এই দুটোর মোটামুটি প্রিপারেশন সব সেমই হয়, কোন টাইপেরই। তো সেখান থেকেই জানতে পারা, এবং তারপরে বিভিন্ন যে সিএইচএসএল আর সিজিএল এই দুটো এক্সাম দিয়ে বেশ ভালো চাকরি পাওয়া যায় আর কি, এই জিনিসটা জানতে পারা। তো সেখান থেকেই তারপরে ধীরে ধীরে প্রিপারেশন স্টার্ট করা। এটা মানে বলতে পারা যায় যে কলেজের ইয়েটা শেষ হয়ে যাওয়ার পরেই অ্যাকচুয়াল প্রিপারেশনটা আমার স্টার্ট হয়। তো এর আগে যেটা তোমার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ছিল সেখানে র্যাঙ্ক কত ছিল? এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গত বছর সিজিএল 2022 দিয়ে আমি পাই, সেখানে আমার র্যাঙ্ক ছিল 3488, মানে 3488। 488 থেকে 605 মানে অনেকটাই বড় জার্নি। অনেকটাই বড় জার্নি। তো সেটাই হচ্ছে ব্যাপার, অনেকে থাকে যারা হয়তো র্যাঙ্ক ভালো হয় না, প্রথমে ডিমোটিভেটেড থাকে, বাট এসএসসি একটা জার্নি আর কি। এসএসসি একটা জার্নি সত্যি বলতে। দেখো আমি 2022-এ সিলেক্টেড হয়েছি, কিন্তু এটা কিন্তু আমার মানে ফার্স্ট অ্যাটেম্প নয় আর কি, একদমই। অনেকে ভাবে যে এত কম বয়সে চাকরি পেয়ে গেছে, তো ফার্স্ট অ্যাটেম্পটই হবে বা কিছু, এরকম নয়। আমার এটা থার্ড অ্যাটেম্প ছিল, 2022 আমার থার্ড অ্যাটেম্প ছিল। আমার স্টার্টিং সিজিএল দেওয়া হয় হচ্ছে 20 অ্যাটেম্প, যেটা 2020 যেটা ছিল, সেটা ছিল আমার ফার্স্ট অ্যাটেম্প। কারণ আমার 2019-এ গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়, এবং তখন আমি খুব আনসার্টেন ছিলাম, কারণ অনেকে বলতো যে সিজিএল খুবই কঠিন পরীক্ষা এবং এটা ক্র্যাক করা তাদের পক্ষেই সম্ভব যাদের অঙ্কে প্রচন্ড দক্ষতা আছে, তবেই সম্ভব। ওই সময় খুব ভয় পেয়েছিলাম, এই কারণে সেই বছর ফর্ম ফিল আপ করিনি। তারপর 2020 যখন সিজিএল এর এলো, তখন চিন্তা করেই দেখি। তো সেই বছরে অতটা হয়নি। তো তারপরে 2021-এও আমি দিয়েছিলাম। 2021-এ আমার জাস্ট কয়েক নম্বরের জন্য টিয়ার 2 হওয়ার পর, মানে টিয়ার 2 অব্দি আমি আর যেতে পারিনি তারপরে আর কি। এবং তারপরে 2022-এ ফাইনালি থার্ড অ্যাটেম্পটে আমার একটা ফার্স্ট সাকসেস আমি পাই। প্রথম থেকে যে আমরা এই শুনে আছি মার্কেটে না অনেকগুলো কথা, এইটা এই যে জার্নিটা নিজে যখন কমপ্লিট করলে, তো কি মনে হয় কিছু কিছু মার্কেটে তথ্যগুলো থাকে যেগুলো মিথও থাকে? কিছু জিনিস অবভিয়াসলি মিথ থাকে। অনেকে বলে যে না, এটা করা সম্ভবই নয়, সিজিএল এতই কঠিন পরীক্ষা, একদম মানে বিশাল ব্যবস্থা আর কি। এরকম নয়, প্রিপারেশন করতে হবে এবং ঠিকঠাক ভাবে সবার মানে একটা এই দরকার যে একটা গাইডেন্স দরকার, একটা রোড ম্যাপ দরকার। যাই হোক, আমি অলোকদাকে মোটামুটি 2022-এর আগে থেকেই চিনি, মানে 2021 সাল থেকেই চিনি। আমি যখন 2021 সিজিএল অ্যাটেম্প দিয়েছিলাম,
তখন মোটামুটি ওই ফেসবুকের থ্রুতে অলকদার সঙ্গে পরিচয় হয়, মানে আমি তার ভিডিও ইউটিউবে দেখেছি তার আগেই আর কি। তারপরে হঠাৎ করে দেখি ফেসবুকে হচ্ছে কি হলে তাকে অ্যাড করার পরে আমি জিজ্ঞেস করেছিলাম যে কিরকম ভাবে কি জিএস এর প্রিপারেশন করা উচিত, ম্যাথসের প্রিপারেশন, কারণ দাদা অলরেডি তখন আই থিঙ্ক সিজিডি অডিটারে সিলেক্টেড হয়ে গেছিল। তো তারপরেই হচ্ছে গেলে আমি জিজ্ঞেস করি এবং অনেক কিছু তথ্য দাদার কাছ থেকে আমি পাই আর কি। তখন থেকেই দাদার সঙ্গে মোটামুটি চেনা পরিচিতি, এবং তারপরে আমি ধীরে ধীরে বুঝতে স্টার্ট করি যে না, একটা সঠিকভাবে কারো কাছ থেকে গাইডেন্স পেলে এবং সঠিক একটা রোড ম্যাপ নিয়ে চললে অবশ্যই সিজি এক্সাম ক্র্যাক করা যায়। আচ্ছা, ভালো কথা শুনতেই পেলাম অনুভবের কাছ থেকে। অনুভবের সাথে আমার পরিচয় হয়েছিল তখনই, মানে মনে আছে এরকম আজকে যেটা এখন ইন্টারভিউ সেশন আমরা করছি অন স্ক্রিনে, আমাদের অফ স্ক্রিনে একটা ইন্টারভিউ সেশন হয়েছিল আজ থেকে প্রায় মোটামুটি 2 বছর 1.5 বছর আগে মোটামুটি, যে সেখানে আমরা আর কি আলোচনা করছিলাম। এখন তোমার কাছ থেকে যেটা জানো, তুমি সিজিএল 2022-এর থেকে শুরু করো, কারণ তোমার ওখানে প্রথম সিলেকশন হয়েছিল। তো সেখানে প্রিপারেশনটা যে স্টার্ট করেছিলে প্রথম থেকে নিয়ে আজকে সিলেকশন অবধি, জাস্ট একটা ব্রিফ আইডিয়া নেব। প্রিলিমিনারি কিরকম গিয়েছিল, মেইনস কি কি উতার চড়াও এসেছিল, দিয়ে আপ টু সিলেকশন। এর মধ্যে বুক লিস্ট বা এগুলো আমরা পরে ডিসকাস করছি, জাস্ট বেসিক জার্নিটা একটু তুমি শেয়ার করো। আচ্ছা, তো আমি প্রথমে যেটা বললাম আর কি, যে আমার 2020 সিজিএলটাই ফার্স্ট অ্যাটেম্প ছিল। তো সেই 2020 সিজিএল যখন আমি দিয়েছি তখন আমি ঠিক একদমই ওয়েল প্রিপেয়ার্ড ছিলাম না আর কি। তো তারপরে 2021 সিজিএল যখন হয় তখন আমি মোটামুটি একটা ট্র্যাকে আসা স্টার্ট করি যে না, এবার আমাকে সিরিয়াসলি ভালো মতন সমস্ত কিছু রেডি করে তবেই যেতে হবে। আদারওয়াইজ মানে ওই বারবার পরীক্ষা দিচ্ছি এবং ক্র্যাক হচ্ছে না, এই জিনিসটাতে আমি আটকে থাকতে চাইনি। যে না, অনেকে এরকম করে যে হয়তো ঠিকঠাকভাবে প্রিপারেশনই করে না, কিন্তু নিজেরা বলে কি যে না আমি দিচ্ছি তাও হচ্ছে না। আমি সেই জিনিসটা চাইনি। তো 2021 মোটামুটি নিজের প্রাণপণ চেষ্টা করে যতটা পেরেছিলাম দিয়েছিলাম। ওই বছরে আমার প্রিলিমস ক্লিয়ার হয়, কিন্তু প্রিলিমসে আমি একদমই বর্ডার লাইনে ছিলাম। ওই বছর প্রিলিমসে আমার যতদূর মনে আছে 130 কাট অফ গেছিল, আর আমার নাম্বার ছিল 136 পয়েন্ট সামথিং। তো আমি জানতাম যে আমি হয়তো কোনো পোস্ট পাবো না, কিন্তু তবু যতদূর যাওয়া যায়। তো টিয়ার 2 যখন হয়ে গেল আর কি, টিয়ার 2 পর্যন্ত আমার মার্কস ছিল 472, আর ওই বছর কাট অফ গেছিল টিয়ার 2-তে হচ্ছে 478। 2021-এ যখন মেন্স হলো না আর কি, মেন্স 6 নম্বরের জন্য আমার যখন হলো না, তখন আমি চিন্তা করলাম যে না, এবারে একটু স্ট্র্যাটেজিটা চেঞ্জ করতে হবে, যে না আমি আরো ভালো মতন যাতে প্রিপেয়ার করি এবং তারপরে হচ্ছে কি বলে যেন সিলেকশন অব্দি এবার পৌঁছানো যায়, কারণ আর এই টিয়ার 1 টিয়ার 2-তে আটকে থাকতে চাইছিলাম না। সেই কারণের জন্য সেইভাবে ভাবনা চিন্তা স্টার্ট করলাম। হঠাৎ করে কি হলো, সেপ্টেম্বর মাসে ওরা টোটাল চেঞ্জ করে দিল, মানে টোটাল প্যাটার্নই চেঞ্জ করে দিল। তখন ওরা করে দিল যে মেইনসে এখন থেকে সবগুলো সাবজেক্টই থাকবে। আগে কি ছিল, টিয়ার 1-এ শুধু সবগুলো সাবজেক্ট ছিল, তো টিয়ার 2-তে শুধুমাত্র ম্যাথস আর ইংলিশই ছিল। তো 2022-এর প্যাটার্নে ওরা এরকম করে দিল যে 4টে সাবজেক্টই থাকবে এবং তার সঙ্গে কম্পিউটার ইনক্লুডেড থাকবে এবং সেখানেও পাস করতে হবে। তখন একটা হঠাৎ করে মানে সবার মধ্যে একটা প্যানিক কাজ করে গেল যে কিরকমভাবে কি প্রিপেয়ার করা যায় না করা যায়। আমার মধ্যেও করেছিল, কারণ আমি 1 বছর বা 1.5 বছর ধরে ওই পুরোনো প্যাটার্নের মতন করে প্রিপারেশন নিই, একটা নির্দিষ্ট স্টেজ অবধি পৌঁছেও গেছিলাম আর কি। তবুও আমাকে তো চেঞ্জ করতেই হবে, কারণ নতুন প্যাটার্নে অভ্যস্ত হতেই হবে। এই সময় আমি চিন্তা করলাম যে যেরকমভাবে আমি পড়াশোনা করছিলাম আমি সেরকমভাবেই করবো, যে ম্যাথস আর ইংলিশের প্রতি জোর দেবো। কারণ ম্যাথস আর ইংলিশে যদি আমি মোটামুটি একটা ভালো স্কোর করতে পারি তাহলে আমার স্কোরটা অনেকটাই বুস্ট হবে। আর জিএসটা অলওয়েজ আনপ্রেডিক্টেবল থাকে, আগেও ছিল এখনো আছে আর কি। সেই কারণে যে জিএসটা যতটা পারা যায় প্রিপেয়ার করবো। আর রিজনিং তো টিয়ার 1-এর জন্য করতেই হচ্ছে, তো সেটা না হয় টিয়ার 2-র জন্য করে নেবো। এইভাবেই আমি মোটামুটি হচ্ছে ওগুলো 2022-এর জন্য প্রিপারেশনটা স্টার্ট করলাম। মোটামুটি ওই সেপ্টেম্বরে যখন অ্যানাউন্স হলো, মোটামুটি 18 সেপ্টেম্বর নাগাদ আমার যদ্দূর অ্যানাউন্স হয়েছিল, তারপর থেকেই ধীরে ধীরে মানে অনেকজনের হচ্ছে গেলে স্ট্র্যাটেজি ভিডিও, কারণ সিজিএল ফিজিএল এর জন্য অনেক চ্যানেল আছে ইউটিউবে, হিন্দি হোক বাংলা হোক এবং সব রকমেরই আছে। তো তাদের প্রত্যেকেরই কোথাও না কোথাও স্ট্র্যাটেজি তারা দিয়ে থাকে যখনই নতুন কিছু হয়। সেই অনুযায়ী আমি ভাবনা চিন্তা স্টার্ট করলাম যে কোনটাকে কতটা সময় দিতে হবে কি দিতে হবে। তবুও বলবো যে আমি তখনও অঙ্ক ইংলিশ এই দুটোকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি। রিজনিং টিয়ার 1-এর জন্য যেমন যেমন করতেই হয়, আর এসএসসি রিজনিং খুব বেশি কঠিন আমি বলবো না আর কি, মোটামুটি একটা হার্ডনেস আছে। তো সেই জিনিসটা তো টিয়ার 1-এর সময় আমরা করি, প্র্যাকটিস করতেই গেছিলাম। আর জিএসটা মোটামুটি যতটা প্রিপেয়ার করা যায়, কারণ আমি দেখেছিলাম আমার 2021-এর যে মানে নাম্বারটা কম ছিল, 136 ছিল টিয়ার 1-এ, সেটা অনেকটাই জিএসের জন্য, কারণ জিএসে আমি খুবই কম পেয়েছিলাম। সেই কারণে আমার টার্গেট ছিল যে যতটা পারা যায় জিএসে ইমপ্রুভ করবো। আমার এখনো মনে আছে 2021-এর জিএসে আমি মোস্ট প্রবাবলি যতদূর মনে পড়ছে 8 পেয়েছিলাম 50-এর মধ্যে আর কি। সেখান থেকে যখন সিজিএল 2022 দিয়েছি আর কি, সেখানে 50-এর মধ্যে আমি 30 পেয়েছিলাম প্রিলিমসে, আর মেন্সেও মোটামুটি ঠিকঠাক স্কোর ছিল, 37 ছিল আউট অফ 75 আর কি। তো এইভাবেই মোটামুটি হচ্ছে ওখানে 2022-এ স্টার্ট করা প্রিপারেশন। এবং তারপরে প্রচুর পরিমাণে, যেটা সবাই জানে আর কি, প্রচুর পরিমাণে গেলে মক্স দিতে হয়, হ্যাঁ, এবং নিজের প্র্যাকটিস করতে হয়। প্রিভিয়াস ইয়ার একদম মানে গুলে খেতে হবে এক কথায় বলতে গেলে, এত কোনো সন্দেহই নেই আর কি। তো বিভিন্ন রকমের মক্স দেওয়া, এবং সব থেকে বেশি আমাকে আমার প্রিপারেশন জানিতে আমি বলবো যে মক্সই আমাকে হেল্প করেছে। বিভিন্ন রকমের মক টেস্ট প্ল্যাটফর্ম আছে, আর আমি কোনোদিনও ওরকম ব্যারিয়ার করতাম না যে না আমি শুধু এই মক টেস্টই দেবো আর কি, এই শুধুমাত্র অ্যাপেরই আমি সাবস্ক্রিপশন নেবো এবং এই অ্যাপেই দেবো, এরকম আমি করতাম না। যেখানে অ্যাভেলেবেল সেখানে, কোনোটা যদি সাবস্ক্রিপশন পারচেস করতে হয় সেটাও করেছি আমি। সেরকম করতে করতে মোটামুটি ডিসেম্বর মাসে আমাদের 2022-এর প্রিলিমস হলো,
এবং সেখানে আমার স্কোর দাঁড়ালো হচ্ছে র স্কোর ছিল আমার যতদূর মনে পড়ছে 161। তো আমি তখন দেখলাম যে র স্কোর আমার এত সুন্দর আছে যে টায়ার 1 ইজিলি পাস হবে, এবং সেই বছরে ভ্যাকেন্সিও অনেক বেশি ছিল আর কি। এই কারণের জন্য দেখলাম যে কাট অফও অনেক কম গেছে, এবং 160 যখন আমার র স্কোর চলে এলো তখন আমার মধ্যে একটা কনফিডেন্সও এলো যে তাহলে তো এই বছরে হচ্ছে কি বলে আমার মোটামুটি একটা ভালো প্রিপারেশন তার মানে হয়েছে গত অন্যান্য বছরগুলোর তুলনায়। মানে 136 থেকে 161 জাম্পটা অনেকটাই বড় আমি মনে করি অন্তত। তো এইভাবে প্রিলিমসের ব্যাপার। আর তারপরে মেন্সের জন্য মোটামুটি আমরা 2.5 মাস 3 মাস মতো সময় পেয়েছিলাম, মানে মার্চে। তো সেটার জন্য যেহেতু কমপ্লিটলি নিউ প্যাটার্ন, তো প্রিপারেশনটা টিয়ার 1-এর মতনই রাখতে হয়েছে, কারণ 4টেই সাবজেক্ট। আর তার সাথে আবার অ্যাড হয়েছিল কম্পিউটার আর টাইপিং। টাইপিংয়ে আমি একদমই নভিস ছিলাম আর কি। তো সেই কারণের জন্য টাইপিংটাকেও আমাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে করতে হয়েছে আর কি। তো এরকমভাবে মোটামুটি একটা হোলসাম প্রিপারেশন করে মোটামুটি মার্চে যখন এক্সাম হলো আমি মোটামুটি স্যাটিসফাই ছিলাম, কারণ মক টেস্টগুলোতে মোটামুটি 300 প্লাসই আসছিল, 390 পরীক্ষা হয় আর কি এখন। তো 300 প্লাসই আসছিল বেশিরভাগ মক টেস্টে। তো আমি মোটামুটি ছিলাম যে না এবার কিছু একটা অ্যাটলিস্ট হয়ে যাওয়া উচিত আর কি। তো ফাইনালি যাই হোক, যখন মে মাসে রেজাল্ট এলো তখন যখন প্রথমবারের জন্য 2022-এ নিজের নামটা দেখতে পেলাম পিরিয়ডটার মধ্যে, তো সেটার একটা আলাদাই রকমের ফিলিংস ছিল। কারণ মানে সেই ক্ষেত্রে ওটা অ্যাকচুয়ালি তো একদম ফার্স্ট টাইম সিলেকশন, তার আগে আমার কোনো অন্য এক্সামে সিলেকশন হয়নি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি নিজেকে প্রমিস করেছিলাম যখন 2020 সিজিএল এর রেজাল্ট বের হয়, আমার এখনো মনে আছে ডেটটা, 30শে অক্টোবর কি 31শে অক্টোবর 2022-এ 2020 সিজিএল এর রেজাল্ট বেরিয়েছিল। তো আমি তখন করেছিলাম যে আমি লিখে রেখেছিলাম, আমার একটা নোটস অ্যাপ আছে, সেই অ্যাপের মধ্যে আমি লিখেও রেখেছিলাম যে একদিন এই পিডিএফে আমার নাম থাকবে, শুধু সালটা চেঞ্জ হয়ে 2022 হয়ে যাবে। তো আমি সেটা করে দেখাতে পেরেছি, এটা আমার নিজের কাছে একটা অন্যতম। ফার্স্ট যেটা হয়েছিল এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, তখনকার যে রেজাল্টের দিন, হ্যাঁ হ্যাঁ 2023-এর যে এক্সাইজ ইন্সপেক্টরের হ্যাঁ দিনের এক্সাইটের মধ্যে কোনটাতে এক্সাইটমেন্ট বেশি ছিল? দেখো এটা তো একদম অবভিয়াস, ফার্স্ট জবে এক্সাইটমেন্ট আলাদাই তুঙ্গে থাকে। ফার্স্ট জব লোয়ার গ্রেড পেতেই হোক, হ্যাঁ হ্যাঁ যেই গ্রেড পেতেই আরো ভালো বা ড্রিম পোস্টই হয়ে যায় না, ফার্স্ট জবের একটা আলাদাই সিলেকশন, তারপরে যত 5 বারই হোক বা 10 বার হোক ওই ক্রেজটা হয়তো থাকে না। ওই ক্রেজটা সত্যি কথা বলতে ম্যাচ করতে পারতাম না, কারণ আমার এখনো মনে আছে 2022-এর রেজাল্ট হচ্ছে বেরিয়েছিল 2000 মানে এই বছরই আর কি মে মাসের 13 তারিখে আর কি, এবং অনেক রাতে, মানে মোটামুটি 10:30 পৌনে 11টা এরকম সময় বেরিয়েছিল। হ্যাঁ তো এবার আমি তো শুয়ে পড়েছি ওই সময় আর কি। তো আমার এক মানে ফেলো অ্যাসপিরেন্ট আমাকে ফোন করে বলছে যে ভাই রেজাল্ট দিয়েছে। আমি বিশ্বাসই করিনি প্রথমে যে আরে এত রাত্রিবেলা কি করে রেজাল্ট দিতে পারে। তো ফাইনালি তারপরে চেক করলাম, আমি চেক করে যখন দেখলাম যে না আমি ফার্স্ট প্রেফারেন্স আমার দিয়েছিলাম এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টই, এবং আমার সেটাতেই হয়েছে সিলেকশন আর কি। আমি তখন মানে একদম যার পর নাই খুশি। আর মানে প্রথম জবের এক্সাইটমেন্ট আলাদাই। দ্বিতীয়বার যখন 2023-এ সিলেকশন হলো ওই আবারও সেম আর কি, মানে ওই রাত্রিবেলায় রেজাল্ট দিয়েছে আর কি। তো এবার অতটা এক্সাইটমেন্ট হয়নি, মানে নর্মাল যে আচ্ছা ঠিক আছে, তো চেকই করতে হবে নামটা আর কি, কারণ নাম্বার যা ছিল। সেকেন্ড টাইম আমি দেখেছি আমারও এক্সাইটমেন্টটা হয় না। হ্যাঁ এক্সাইটমেন্ট হয় না, একটা না রিলিফ ব্যাপারটা, রিলিফ যে হ্যাঁ এবার একটা রিলিফ আরো বেটার করে। যেমন আমার ক্ষেত্রে ধরে নাও যে লাস্ট ইয়ার হলো, আমি হোম পোস্ট পাবো বলে একটা আইডিয়া হলো, বা যেটা আগে এগুলোর সিলেকশন একটা এক্সাইটমেন্ট, প্রথম জব পেলাম, পরবর্তীতে যে যদি ড্রিম জব কেউ পেয়ে যাচ্ছে তখন ওই স্যাটিসফ্যাকশন ফিলিংটা, মানে কোনো এক্সাইটমেন্ট তুমি শো করবে না, এক্সাইটমেন্ট শো করা যায় না, মানে ওটা হয় না, আসে না ফিলিং ওটাতে। কারণ আমরা প্রথমবার যখন জব পাই তখন ওটার যে ফিলিংটা আর কি, ওই ফিলিংটা দ্বিতীয়বার একদম এক্সাক্ট ম্যাচ করা কোনোদিনই পসিবল না আর কি। তো ও বর্তমানে তুমি পোস্টিং আছে হচ্ছে কোন জায়গায়? আমি বর্তমানে পোস্টিং, আমি অ্যাকচুয়ালি যখন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পেয়েছিলাম তখন আমি সিলেক্টেড হয়েছিলাম হায়দ্রাবাদ জোনে। আমি জানতাম যদিও যে আমি হোম পোস্টিং পাবো না, কারণ আমার র্যাঙ্কটা অনেকটাই পেছনের দিকে ছিল। তো আমি ওয়েস্ট বেঙ্গল পাবো না, এটা আমি আগে থেকেই জানতাম। তো আমি মোটামুটি জোন প্রেফারেন্সে এমনভাবেই সাজিয়েছিলাম যাতে মোটামুটি একটা ঠিকঠাক জায়গায় হয়ে যায়। তো আমি হায়দ্রাবাদ পেয়েছিলাম আর হায়দ্রাবাদ থেকে আমাকে পরবর্তীকালে লোন বেসিসে পোস্টিং করা হয় নাসিনে। নাসিন পালাসমুদ্রম নামে একটা জায়গা আছে, এটা বর্তমানে নাসিনের হেডকোয়ার্টার হতে চলেছে আর কি। এর মধ্যে ইনঅগ্রেশনও হবে, বলতে গেলে ওখানকার ফার্স্ট এমপ্লয়ি আমরাই। যাই হোক, তো সেখান থেকে ওকে বেশি দিন বাইরে থাকতে হয়তো বা হবে না, আমরা হোপ করছি আর কি যে হয়তো এবছর স্টেট নিজের হোম স্টেট পেতে পারে আর কি। ঠিক আছে, এখনো স্টেট অ্যালোকেশন ফাইনালি হয়নি, প্রসেসে আছে, চান্সেস আর দেয়ার দ্যাট হি উইল গেট স্টেট পোস্ট। তো এটা একটা ভালো জিনিস যে বাইরে গিয়ে বেশিটা সময় থাকতে, কারণ আমি জয়েনই করেছি হচ্ছে মানে আমাদের এই 2023-এর যে মেইনসটা সেটা হয়েছিল হচ্ছে মোস্ট প্রবাবলি যদি মনে করছে 26শে অক্টোবর, আর আমি জয়েন করেছি ওখানে 30শে অক্টোবর 2023 সালে। মোস্ট প্রবাবলি মানে অনেকগুলো ফার্স্টে মানে 3-4 সিজিএল এর রেজাল্ট জয়েনিং হচ্ছে। হ্যাঁ মোটামুটি আমি যা শুনলাম আর কি, মানে এই বছরে জয়েনিং, এখন এই বছরে হবে কিনা জানি না, কিন্তু 3টে সিজিএল এ জয়েনিং হয়েছে। 22 হচ্ছে, 23 তো হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি চলে আসবে মোস্ট প্রবাবলি, বাট 22 21 20 মোটামুটি 3টে সিজিএল এই বছর রেজাল্ট জয়েনিং হয়েছে। তো এটা খুবই ফাস্ট প্রসেস, যদিও সেটার ভ্যারিয়াস রিজনস থাকতে পারে।
তো যাই হোক, এগুলো আমরা জানলাম। এবার ওর কাছ থেকে আমি ছোটখাটো আরো কিছু জিনিস আমরা জানতে চাইবো, এবার প্রিপারেশন রিলেটেড যে ম্যাটেরিয়ালস বা রিসোর্সেস ও ফলো করেছে সেটা বলবে। তবে তার আগে আমি জানতে চাইবো যে এই এসএসসি সিজিএল এর জন্য তুমি কতটা টাইম দিতে স্টার্টিং এ, অর্থাৎ একটা চাকরি যখন প্রথমবার পেলে তার আগে অবধি, এবং প্রথমবার পেয়ে যাওয়ার পরে সিজিএল 22 এর জন্য তুমি বলো, এবং সিজিএল 23-এর জন্য। তো সিজিএল 22-এর জন্য যখন স্টার্ট করেছিলাম তখন আমি টার্গেট নিয়ে নিচ্ছি, কারণ অ্যাকচুয়ালি আমি টিউশন পড়াতাম আর কি বাড়িতে, ছোট কিছু ভাই বোনদের আর কি টিউশন। মোটামুটি পার ডে অ্যাভারেজ করলে মোটামুটি 3 ঘন্টা টিউশনে যেত আর কি। সেটা বাদ দিয়ে যদি বলি আর কি, তো আমি মোটামুটি 6-7 ঘন্টা রেগুলার একদম থাকার চেষ্টা করতাম, যে না আমার ডেইলি যা টার্গেটস থাকবে পড়াশোনা করার আর কি, সেই পড়াশোনা করাটা আমাকে অ্যাচিভ করতে হবে। তো আমি মোটামুটি দেখতাম যে 6-7 ঘন্টা পড়লে সেই টার্গেটটা অ্যাচিভ করা সম্ভব, যেদিন আমি যেরকমভাবে টার্গেট সেট করতাম নিজের আর কি, সেরকমই আমি শুরুর দিকে করতাম। এবং তারপরে মোটামুটি যখন আমাদের মার্চে হয়ে গেল সমস্ত পরীক্ষা টরীক্ষা, এবং দেখলাম আমি অ্যান্সার কি মিলিয়ে যে মোটামুটি একটা ঠিকঠাক মার্কস আছে, তো তখন আমি জেনে গেছিলাম, বুঝে গেছিলাম এই জিনিসটা অন্ততপক্ষে, যে হয়তো মেবি 4600 গেট তো এবছর হচ্ছে না। সে কারণের জন্য আমি চিন্তা করেছিলাম ঠিক আছে যা হবে হবে, সামনের বছর দেবো, এবং যতটা ভালো করা যায় ততটা ভালো চেষ্টা করবো। তো আমি তখনও হচ্ছে মানে কি বলে ওই পরীক্ষা শেষ হয়ে মোটামুটি 1 সপ্তাহ একটু ব্রেক নিয়েছিলাম, এবং তারপরে আমি আবার স্টার্ট করে দিয়েছিলাম 2023-এর জন্য প্রিপারেশন করা। কারণ জিএসএ আমি মনে করেছিলাম যে জিএসএ আমি যদিও 2022-এ 37 আউট অফ 75 পেয়েছিলাম, তো সেই নাম্বারটা আমি মনে করিনি যে খুব একটা মানে ভালো, আমি এটাকে আরও বেটার করতে পারবো এরকম টাইপের আমার মনে হয়েছিল আর কি। সেই কারণের জন্য আমি সবার প্রথমে জিএসই অ্যাটাক করি, কারণ ম্যাথসে আমার ওই বছর 90 ছিল, আর রিজনিংয়ে একটু কম ছিল। রিজনিংয়ে হয় মোস্ট প্রবাবলি যত মনে 71 ছিল আমার, বেশ কিছু ভুল গেছিলো আর কি। আমি ওই জন্য চিন্তা করছিলাম যে কারণ ওই বছর রিজনিংয়ে কিছু নতুন টপিক চলে এসেছিলো যেগুলো আগে সিজিএলে আসতো না, ওগুলো আমার ভুল হয়ে গেছিলো। সেই কারণে আমি ঠিক করলাম যে তাহলে আগে জিএসটাকে অ্যাটাক করি, আর রিজনিংয়ে যে জিনিসগুলো আমি পারি না সেগুলোকে অ্যাটাক করি। এটা নিয়েই আমি স্টার্ট করেছিলাম। ওই তারপরে মোটামুটি প্রতিদিন 4-5 ঘন্টা করে পড়তাম আর কি, বেশি পড়া হতো না আর কি। তারপরে যখন মোটামুটি রেজাল্ট চলে এলো, রেজাল্ট চলে আসার পরে অনেকটা মানুষের রিল্যাক্স হয়ে যায় যে একবার যখন সিলেকশন হয়ে গেছে তাহলে তো অনেকটাই ঠিক আছে। কিন্তু তবুও আমি পড়াশোনাটা কন্টিনিউ রেখেছিলাম, এবং বিশেষ করে আমি বলবো আমি যদি কোনোদিন নাও পড়ি, একদিন এরকম ইচ্ছে হলো যে না আজকে পড়ার ইচ্ছে করছে না, তো আমি সেদিন মক টেস্ট অবশ্যই দিতাম, মোস্ট যে ইম্পর্টেন্ট। যেটাই হোক না কেন, আমি প্রিলিমসের মক দিই, মেন্সের মক দিই, আমি অবশ্যই একটা মক টেস্ট অবশ্যই যেদিন করতাম না। এসএসসির জন্য একটা মক টেস্ট দিলে না মোটামুটি মনে হয় যে সিলেবাসটা রিভাইজ হয়ে হ্যাঁ গেল। একবার করে রিভাইজ হয়ে যাচ্ছে এরকম সিলেবাসটা টাইপের, এবং রিভাইজ ওই কারণের জন্য, কারণ অলরেডি অনেক কিছুই পড়া আছে, যেগুলো যেগুলো কিছু দুর্বল এরিয়া সেগুলোকে শুধু রিভাইজ করতে হচ্ছে, ইয়ে করতে হচ্ছে। তো মক টেস্ট যে কোনো সময় আমরা দিতে পারি আর কি, একবার যাদের কমপ্লিট প্রিপারেশন হয়ে যায় তাদের পক্ষে মক টেস্ট মানে তাদেরকে ঘুম থেকে উঠিয়ে আমরা যদি বলি যে একটা মক টেস্ট দাও, তারা সেটাও মানে দিতে পারবে আর কি, কোনো অসুবিধা নেই। মক টেস্ট ইম্পর্টেন্ট রোল হ্যাঁ প্লে করে একদম এক্ষেত্রে, সব কারণ থেকে বেশি আমি তো বলবো 2023-এর জন্য আমি যতটা না স্টাডি করেছি আর কি, তার তুলনায় অনেক বেশি আমি দিয়েছি মক টেস্ট। এই কারণে আর এবং খুব রেগুলার, এরকম নয় যে আমি আজকে একটা মক টেস্ট দিলাম তারপরে 1 সপ্তাহ ধরে নিই, এরকম করতাম না। ইউজুয়ালি করতাম প্রতি সপ্তাহে অন্ততপক্ষে 3টে করে মক টেস্ট দিতেই হবে। আর যে ফ্রি মক টেস্টগুলো থাকতো রবিবার করে, শনি রবিবার করে লাইভ মক থাকতো, টেস্ট। হ্যাঁ লাইভ মক যেগুলো থাকতো, ওগুলো তো অতি অবশ্যই অ্যাটেন্ড করতে হবে, কারণ ওখানে অডিয়েন্সটা অনেক বেশি হয়। এই কারণের জন্য ওখানে একটা ভালো কম্পিটিশন পাওয়া যায়, যে তুমি কোথায় স্ট্যান্ড করছো, সেখানে যদি ভালো একটা স্কোর করো, যে 390 এর মধ্যে তুমি স্কোর করছো মোটামুটি 320, 325 এরকম টাইপের স্কোর করছো, তখন তুমি যখন দেখছো যে ওখানে মোটামুটি 60,000 জনের মধ্যে তুমি আছো, হাজারের মধ্যে আর কি, তখন তোমার একটা কনফিডেন্স আছে যে না অ্যাকচুয়াল অডিয়েন্সও তো এটাই হবে, মোটামুটি 70-70 পরীক্ষা দেবে, এবং তাদের মধ্যে মোটামুটি 1000-এর মধ্যে র্যাঙ্ক থাকলে খুব ভালো। তবে ওই যে লাইভ মক টেস্ট কোশ্চেন আছে আমার একটা, এই লাইভ মক টেস্টের পারফরমেন্স আর ফাইনাল এক্সামের যে পারফরমেন্স, এই দুটো যদি কম্পেয়ার করা যায়, কারণ অনেক স্টুডেন্ট থাকে মক টেস্ট দিয়ে নাম্বার আসছে না। আমার পার্সোনাল ক্ষেত্রে আমারই তাই হতো। সিজিএল 22-এ 300 আমি কোনোদিন ক্রস করিনি, ফাইনাল এক্সামে গিয়ে আমি 320 পেয়েছিলাম, 320 পেয়েছিলে, হ্যাঁ ঠিক আছে। এটা তো মনে আছে। তো এটা হচ্ছে ফ্যাক্টর, যে মানে আমি জিজ্ঞেস করতে চাইছি, কারণ যে ওইখানকার যে মক টেস্টের স্কোর গুলোকে, তার মানে সেটার উপরে বেসিস করে কি নিজেকে জাজ করাটা উচিত পুরোপুরি ভাবে, যে এই পজিশনে আছি ঠিকই, অবভিয়াসলি আমাকে তো বেটার করতেই হবে, বাট সেখানে কোন জিনিসগুলোর উপর আমাকে ফোকাস রাখতে হবে মক টেস্টগুলো, তাই মক টেস্টগুলো যে না এই কি পয়েন্টসগুলোকে আমাকে ইমপ্রুভ করতে হবে, আর এগুলোকে আমি নেগলেক্টও করতে পারি ওই জায়গাতে। এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মক টেস্টের উপরে ভরসা রাখা উচিত, কিন্তু ব্লাইন্ড ট্রাস্ট করা উচিত না। অনেকে কি করে মক টেস্টে যা স্কোর আসছে সেটা নিয়ে অনেকটা ডিমোটিভেট, ধরে নিলাম যে কম স্কোর আসছে আর কি, অনেক বেশি ডিমোটিভেটেড হয়ে গিয়ে তারা নিজেদের প্রিপারেশনটাকে একটা স্ট্যাগন্যান্ট করে দেয়, যে আমি তো যাই পড়ছি কিছুই হচ্ছে না আর কি, করা উচিতই না আমার মতে। কারণ কি, যে তুমি টেস্ট দিচ্ছ সেখানে কখনো কোশ্চেন এমন দিয়ে দিচ্ছে যেটা এতটাই হার্ড যে অনেকেই করতে পারবে না, এরকম টাইপের ব্যাপার। আবার কখনো এমন করছে যে এমন কোশ্চেন যেগুলো এতই সোজা যে সবাই 350 পেয়ে যাচ্ছে 390 এর মধ্যে, এরকমও করা উচিত না। পেপার সবসময় যেটা অ্যাকচুয়াল এক্সামে হয় সেটা সবসময় একটা ব্যালেন্স পেপার হয়, সেই কারণের জন্য ওইখানে কম পেলে আমি একদম ডিমোটিভেটেড হয়ে বসে থাকলাম, সেটা করলে চলবে না। মানে কম পেলাম, আমাকে দেখতে হবে আমি কোন জিনিসগুলো জানি অথচ ভুল হচ্ছে,
সেই জিনিসগুলোকে সবার আগে আইডেন্টিফাই করে সেগুলোকে ঠিক করতে হবে। স্ট্র্যাটেজি আর বিল্ড আপ করা, হ্যাঁ হ্যাঁ স্পিড, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাকে এই জিনিসটা দেখতে হবে কোন জায়গাটায় আমি তাড়াহুড়োতে ভুল করেছি, কোন জায়গাটায় আমি Silly সিলি mistake. ক্যালকুলেশন মিস্টেক করেছি, যেটা সব থেকে বেশি এসএসসি সিজিএল এর অ্যাসপিরেন্টদের সব থেকে বেশি যেটা হয় সিলি মিস্টেক। এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করে সেটাকে যতটা পারা যায় রেকটিফাই, এবং যখনই মক টেস্ট দিই না কেন কাম মাইন্ডে দিচ্ছি, যা আসছে আমাকে ধরে নিতে হবে যে এটা আমার আমি একটা টেস্ট ম্যাচ খেলছি, একদমই এক কথা বলছি, যেটা আমি প্র্যাকটিস করছি শুধুমাত্র। অ্যাকচুয়াল ডেতে আমি যে পারফরমেন্সটা দেবো সেটাই ম্যাটার করবে। সে কারণে যেন মক টেস্টের স্কোরগুলোকে বেশি সিরিয়াস নিয়েও লাভ নেই, আবার একদমই সিরিয়াস নিচ্ছি না সেটাও করা উচিত আমার মতে। এটাই কারণ আছে মক টেস্টের কিছুটা তো রোল প্লে করছে, মানে এইটা নাই যে ওই কোশ্চেন গুলো, এই কোশ্চেনটা পারলাম না পরীক্ষায় গিয়ে কোশ্চেনটা পারবো না সেটা না, কারণ সেই জিনিসটা করা উচিত। আলাদাই অনেক কোশ্চেন ব্যবহার হয়। আবার একটা জিনিস আমিও দেখেছি অনেক স্টুডেন্ট এরকম থাকে তাদের হয়তো মক টেস্টে খুব ভালো পারফর্ম করে, কিন্তু ফাইনাল ডেতে গিয়ে তাদের খারাপ হয়ে যায় কোনো কারণে, নার্ভাসনেস বা এটসেট্রা। আবার কিছু স্টুডেন্টস তার উল্টোও থাকে, যাতে মক টেস্ট সেরকম হয়তো পারফরম্যান্স হয় না, যেটা দাদারই অলরেডি আছে আর কি, মানে দাদা দাদা যেটা অলরেডি আছে। প্রত্যেকবারই সিলি মিস্টেক হয়, মানে সিলি মিস্টেক প্রচুর হয়। আমি সিজিএল 22 তো লাস্ট আমার ছিল, তো যতবারই দিচ্ছিলাম মক টেস্ট ওই 90 টোটাল থাকে, কোনোবারে আমি যদি 90 আমার ঠেকেনি, মানে ম্যাথের ক্ষেত্রে বলছি, ম্যাথের ক্ষেত্রে নেগেটিভ মার্কে হতো ইজি কোশ্চেনও সিলি মিস্টেক হয়ে যেত। অথচ বাড়ির ঠান্ডা ভালো ওয়েদারে বসে কিন্তু পরীক্ষাতে গিয়ে আমি যতবারই দিয়েছি দেখেছি আমার অ্যাকুরেসি ভালো থাকে, অ্যাকুরেসি বেটার। এটা একটা হয়তো আলাদা সবার ক্ষেত্রে থাকে জিনিসটা, বাট এটা এসছেও কিন্তু মক টেস্টের থ্রুতেই অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই জিনিসটা অ্যাকচুয়ালি এটা যে হয় এটা একটা না নিজের বিশ্বাসের উপরও ডিপেন্ড করে আর কি, যে না বাড়িতে ভুল হচ্ছে আমি এই জিনিসটাকে কারেক্ট করে নিতে পারবো, এই মেন্টালিটিটা থাকাটা অনেক বেশি জরুরি আমার মতে। এখানে আমার ভুল হচ্ছে ঠিক আছে, কিন্তু আমি অ্যাকচুয়াল ডেতে আমি নিশ্চয়ই পারফর্ম করে নেব। আর আরেকটা জিনিসও আমি বলবো আর কি, যে মক টেস্টে যাই হোক না কেন নিজের উপর কনফিডেন্স লুজ করাটা কোনোদিনই সলিউশন নয়, বরঞ্চ চেষ্টা করতে হবে যে কিভাবে এই ভুলগুলোকে ঠিক করা যায় এবং কতটা বেটারমেন্ট করা যায় এটার ইয়েতে, এবং কনফিডেন্স নিজে হাই রাখতে হবে, এছাড়া কোনোদিনই। আচ্ছা, বুক লিস্ট সম্পর্কে আমরা আসবো, যে কি কি বই মক টেস্ট কোন কোন প্ল্যাটফর্ম থেকে নিয়েছে সেগুলো জানবো। তো মেইনলি এসএসসি সিজিএল প্রিপারেশন আমরা জানি দুটো ভাবেই হয়, একটা বুক থেকে এবং আরেকটা অনলাইন পোর্টাল টেস্ট সিরিজ এক্সট্রা। বুকসটা আমাদের প্রথম দিকে লাগে এবং একটা টাইমে পরে গিয়ে হয়তো বই আমাদের দরকার পড়ে না, আমরা অনলাইন টেস্টের উপরেই ডিপেন্ড করে থাকি। কোথাও ফুল মক টেস্ট দরকার পড়লে সেকশনাল মক টেস্ট এটসেট্রা। তো আমি বলছি স্টার্টিং এ তুমি যে বই ফলো করেছিলে, তো সেই ইম্পর্টেন্ট বুকস যেগুলো মনে হয় যে একজন অ্যাসপিরেন্টের আপাতত এখন বর্তমান সিচুয়েশনে, আজ থেকে 2 বছর আগে যাবো না, তখনকার সিনারিও আলাদা ছিল, তখনকার আমাদের অনেক রকম বই কিনতে হতো, অনলাইন রিসোর্সেস ছিল না। এখন যদি একজন অ্যাসপিরেন্ট স্টার্ট করতে যায় প্রিপারেশন, জাস্ট স্টার্ট করতে চাইছে, তাহলে বেসিক কি কি বই ওকে নিতে হতে পারে বা কি কি রিসোর্সেস ফলো করতে হবে, তুমি কি করেছিলে এবং তাদের কি কইটুকু মানে মিনিমাম কোনটুকু দরকার এইটুকু জাস্ট শেয়ার। আমি যদি বলি আমার ক্ষেত্রে প্রিপারেশনটা মোটামুটি বলতে গেলে অনলাইন রিসোর্স সবচেয়ে বেশি। আমি ফিজিক্যাল বুকও কিনেছি, বই যে কিনি তা নয় আর কি, কিন্তু লেকচার্স দেখা বা এই সমস্ত, কারণ আমি প্রত্যেকে চিন্তা করেছিলাম যে আমি কোচিং জয়েন করবো না, কারণ কোচিং আমাদের ওখানে তো, আমি যে জায়গায় বিলং করি খুবই একটা গ্রাম্য এলাকা আর কি, সে পাওয়াই যায় না। তো এসএসসির কোচিং ডেডিকেটেডলি খুব একদম ডেডিকেটেডলি সেরকম ভাবে ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় না, কম্বাইন্ড রয়েছে। হ্যাঁ সেটাই আর কি, সেই কারণে আমি চিন্তা করেছিলাম যে অনলাইন ইউটিউব আছে এবং বিভিন্ন রকমের অ্যাপ সাবস্ক্রিপশনও হয় আর কি। তো আমারও নেওয়া ছিল, আনএকাডেমি আমিও নিয়েছিলাম আর কি, কারণ ওখানে অনেক রকম টিচার্স থাকে আর কি, এবং ওখানে একসঙ্গে টিচারদের প্যাকেজ আমি যখন নিয়েছিলাম তখন, এখন জানি না কিরকম কি, আমি অনেক আগে নিয়েছিলাম মোটামুটি 2020 দিকে যখন লকডাউন স্টার্ট হলো আর কি, তখন আমি এই আনএকাডেমি সম্পর্কে জানতে পারি। আমারই একজন কলেজ মেটই আমাকে সমস্ত কিছু বলেছিল আর কি, যেরকম অনলাইন থেকে প্রিপারেশন করা যেতে পারে। তো সেরকম টাইপেরই অনলাইন কি বলতে গেলে ওই আনএকাডেমি থেকে আমি বিভিন্ন অনেক রকম স্যার আছে আর কি, এবার যারটা তোমার স্যুট করছে তার কাছ থেকে দেখো, এরকম টাইপের কোনো বাউন্ডেশন নেই যে না এই কেউ একজন বললো অমুক টিচার সবচেয়ে ভালো, তার কাছ থেকে তুমি পড়তে স্টার্ট করলে দেখা যাচ্ছে তুমি বুঝতে পারছো মানে তার ফ্রিকোয়েন্সি তোমাকে ম্যাচ করতে পারছে না, তাহলে কিন্তু কোনো লাভ নেই সত্যি কথা বলতে গেলে। তো সেই কারণের জন্য মাল্টিপল টিচার্সের ফ্রি লেকচার্স ইউটিউবে অ্যাভেলেবেল আছে, তাদের কাছ থেকে দেখা উচিত, যার সঙ্গে ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করলো তার কাছ থেকে কমপ্লিট, তাকে একদম ব্লাইন্ড ট্রাস্ট করতে হবে যে হ্যাঁ এ আমাকে সমস্ত দিয়ে দেবে, এই ট্রাস্টটা করতে পারলেই হয়ে গেল, সেটা সবগুলো সাবজেক্টের জন্যই আমি বলবো তাই। তো আর বুক লিস্ট যদি বলি আর কি, তাহলে আমি মেইনলি কিনেছিলাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের যে বইগুলো হয় আর কি, সেগুলো কিনেছিলাম। আর জিএস এর জন্য আমি কিনেছিলাম বই একটা, যেটাকে লুসেন্ট, যেটা সবাই ফলো করে, আমিও কিনেছিলাম প্রথমে। তো তারপরে দেখলাম যে ওটা এতটাই মানে এমনই থিওরিটিক্যাল বুক যে ওখান থেকে নলেজ গ্যাদার করা খুব কঠিন এবং রিটেন করাটা খুব কঠিন আর কি। সে কারণের জন্য আমি তখন জিএসটাও অনেকটা ইউটিউবের ক্লাস দেখে দেখে বুঝতে স্টার্ট করা, যে পলিটি অ্যাকচুয়ালি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আর কি, এবার হিস্ট্রি পলিটি কি বলে কিছুই সেরকমভাবে না আর কি, হিস্ট্রি তো অনেক ন্যায় দেখেছি আর কি। সেই কারণের জন্য ওই অনলাইন লেকচারসগুলো দেখে একটুখানি আইডিয়া নেওয়ার চেষ্টা করেছিলাম, এবং তারপরে বইও পড়েছি, বই যে পড়িনি তা না,
আর ম্যাথের জন্য, রিজনিং এর জন্য, ইংলিশের জন্য আমি বলবো প্রিভিয়াস ইয়ারের একটা বই কিনলে এনাফ। কারণ যদি তোমার কাছে ঠিকঠাক ইন্টারনেট থাকে, ঠিকঠাক অ্যামাউন্ট অফ ইন্টারনেট যদি থাকে, ইউটিউবের লেকচার্স প্রতিদিন 2টো করে দেখো, কোনো রকম কোনো অসুবিধা নেই, ইজিলি প্রিপারেশন হয়ে যাবে। এবার যদি কারোর যদি অসুবিধা থাকে যে না আমি অনলাইনে বুঝতে পারছি না, তাহলেও আমি বলবো যে বিভিন্ন রকম স্যাররা আছে যাদের ক্লাস নোটস নামে এরকম টাইপের একটা বই পাওয়া যায়, যে যেমন ধরলাম রাকেশ যাদব নামে একজন স্যার আছেন, ওনার ক্লাস নোটস, বা গগন প্রতাপ স্যারের ক্লাস নোটস, অভিনয় স্যারের ক্লাস নোটস, এরকম টাইপের অনেকেরই থাকে আর কি। তো সেখানেও একদম তারা একদম ডে প্ল্যান ওয়াইজ করে দেয় যে 90 দিনের মধ্যে, 100 দিনের মধ্যে, 90 দিন বলবো না, ম্যাথের অনেক বেশি, তো এরকম একটা ওরা তাদের স্ট্র্যাটেজি দিয়ে দেয় যে এতদিনের মধ্যে এই বইয়ের মধ্যে সমস্ত কিছু লেখা আছে, এখান থেকে স্টার্ট করলেই হয়ে যাবে। তো ওরকম ভাবেও কেউ একজন করতে পারে, আমি করিনি কিন্তু ওটা ওরকম ভাবেও পসিবল আর কি। আর এই মোটামুটি হচ্ছে কি বলে বুক লিস্ট আর হচ্ছে কি বলে ইয়ে গেল আর কি, অনলাইন রিসোর্সেস গেল। এছাড়া আমি বলবো সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো মক টেস্ট, অবভিয়াসলি আর কি। এবং আমি তো বলবো যে সবচেয়ে ভালো মক টেস্ট যদি এসএসসি সিজিএল এর জন্য হয় বা এসএসসি রিলেটেড যে কোনো এক্সামের জন্য, সবচেয়ে ভালো আমি বলবো টেক্সট বুক আর কি। কারণ ওদের রেলিভেন্সি সবচেয়ে ভালো হয়। এবং আমরা ইভেন এটাও দেখেছিলাম 2022-এ রিজনিংয়ে যে নতুন ধরনের কোশ্চেনগুলো এসেছিল, নতুন টপিকের টেক্সট বুক ওগুলো দিয়েছিল, একমাত্র টেক্সট বুক ছিল যে ওই ধরনের টপিকেরও কোশ্চেন শুট করেছিল। কারণ ওরা হয়তো কোথাও একটা বুঝতে পেরেছিল যে 3 মার্কসে যখন কোশ্চেন আসছে, তাহলে এরকম ধরনের কোশ্চেন থাকতে পারে, যে ডেটা সাফিসিয়েন্সি বা কিছু ইনফারেন্স রিলেটেড কোশ্চেন, স্টেটমেন্ট রিলেটেড কোশ্চেন, এই কোশ্চেনগুলো। এছাড়াও আমি বলবো যে অলিভ বোর্ড একটা ইয়ে আছে, যেখানে প্রতি সপ্তাহে তো লাইভ মক টেস্ট হয় আর কি, ফ্রিতে হয় ওটা, ওটাও কেউ পারচেস করতে পারে, ওদের ভালোই হয়, মোটামুটি খারাপ হয় না। আর এছাড়াও আরো অনেক রকমের ভ্যারিয়াস মাল্টিপল সোর্সেস থেকে বেশি না 2-3টে নিয়ে রাখা আমার মতে মক টেস্ট প্ল্যাটফর্ম দুটো হওয়া উচিত, যে হ্যাঁ আমি অল্টারনেট করে করে দেবো, আর বাকি কোনো মক টেস্টে হঠাৎ করে ফ্রি পেয়ে গেলাম কোনো সপ্তাহে, সেটা আমি দিলাম। কারণ ফ্রি মক টেস্ট কি হয়, অনেকে দেয়, তো সেই কারণের জন্য একটা ইয়ে থাকলো আর কি, যে হ্যাঁ আমি অল ইন্ডিয়াতে কিরকম ভাবে কি করছি, অনেকেই দিচ্ছে, তাদের মধ্যে এই জিনিসটাও হয় যে যেই মক টেস্ট গুলোর হয়তো অতটা মানে কালচার নেই, মানে অতটা পপুলার নয় তারা, কিন্তু সেই মক টেস্ট গুলো টপাররা দেয়, এরকম টাইপের হয় আর কি। এই জন্য ফ্রি কোনো কিছু অ্যাভেলেবেল মক টেস্ট থাকলে সেটা অবশ্যই দেওয়া উচিত। পেইড মক টেস্ট সবসময় দুটোর বেশি কোনো। তো এসএসসি এর প্রিপারেশনের মক টেস্টের প্রাইস খুব একটা, হ্যাঁ এসএসসি প্রিপারেশনের মক টেস্টের প্রাইস মানে গোটা প্রিপারেশনটা যদি কেউ করতে চায় খুব কম, খুবই ইয়েতে, আমি তো বলবো আমি তো বরঞ্চ বলবো হচ্ছে যে আমার এরকমও কিছু হচ্ছে যেগুলো ফেলো অ্যাসপিরেন্ট আছে যারা পুরো প্রিপারেশনটাই তাদের ইউটিউব থেকেই করেছে, একদম ফ্রি অফ কস্ট, মানে শুধু ইন্টারনেটের রিচার্জটা করতে হবে আর মক টেস্টের সাবস্ক্রিপশন ইউটিউবে ঠিকঠাক করলে পরে না, ইউটিউবে এত টিচার্স তারা যারা হয়তো পেইড ক্লাসেস করাচ্ছে, তাদের ফ্রি ক্লাসগুলো, তাদের যে ফ্রি ক্লাসগুলো আছে তাদের দিয়েও উত্তরে দেওয়া যাবে, ওগুলো দিয়েও উত্তরে দেওয়া যাবে চাইলে, একদম শুধু অর্গানাইজ হতে চাইলে সেটা আলাদা ব্যাপার, সেটা আলাদা ব্যাপার। অ্যাকচুয়ালি তাদের মানে কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে হয়তো সবগুলো চ্যাপ্টার নেই আর কি, কিন্তু যে চ্যাপ্টারটা আছে সেটা আবার পুরোটাই আছে আর কি, এরকম টাইপেরই থাকে। আমি যেমন আমার অ্যাডভান্স ম্যাথসে বেশি প্রবলেম ছিল, অ্যারিথমেটিক ঠিকঠাকই ছিল, ওটা যেমন আমি পাবন রাও স্যারের তখন পুরো একদম ডিটেইল প্লেলিস্ট রেডি হয়েছিল, বসে বসে তুলেছি। ম্যাক্সিমাম অ্যাসপিরেন্টের প্রবলেমটা কি হয়, ওরা মানে একটা কথা থাকে না যে খাওয়ার দেবে একদম থালায় দিয়ে এনে খাইয়ে দেবে, এই অ্যাটিটিউডটা রাখে, এই অ্যাটিটিউডটা কোনো মানে তোমাকে খাটতে লাগবে, ভিডিও আছে ঠিক আছে, বাট ওখানে বসে বসে নোটগুলো প্রিপেয়ার করো, খাতা তৈরি করো, একদম একদম, মানে এই জিনিসটা কিন্তু খুবই দরকার, আমি দেখেছি এই জিনিসটা একদম দরকার। আমিও মানে দাদা যেরকম বললো আর কি, আমিও পবন রাও স্যারের ওখান থেকেই মানে আমার যে প্রিপারেশনটা আর কি ম্যাথসের আর কি, সেটা অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স ম্যাথস দুটোই আমি পবন রাও স্যারের কাছ থেকেই দেখেছি। কারণ আমি দেখলাম যে ওনার বোঝানোর যে টেকনিক খুবই সুন্দর আর কি, মানে খুবই সুন্দরভাবে বোঝান উনি আর কি। আর ওনার সমস্ত ভিডিওগুলো এমনি ফ্রিতেও আছে, আমি যদিও আনএকাডেমিতেই দেখেছি আর কি, কারণ আমার একটু অর্গানাইজ দরকার ছিল যে হ্যাঁ পরপর সব চ্যাপ্টারগুলো যেন চলে আসে আর কি একদম সম্পূর্ণ, সেই কারণের জন্য। তো উনি খুব ভালো, এমনি তো আরো অন্যান্য টিচারও যার সঙ্গে ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে তার কাছ থেকে দেখতে হবে। আর হ্যাঁ অবশ্যই একটা জিনিস করতেই হবে, তুমি যাই দেখো না কেন, যেটাই দেখো না কেন, ম্যাথসের ক্ষেত্রে বিশেষ করে নোট ডাউন তোমাকে করতেই হবে। আদারওয়াইজ কিন্তু মানে তুমি যদি একটা নোট খাতা না বানাও যে হ্যাঁ এইটার খাতার মধ্যে আমার সব কিছু আছে, তুমি রিভিশন কি করে করবে, এটা একটা সব থেকে বড় ইয়ে। কারণ অনেকেই রিভিশন করতে পারে না, যে আমার কাছে তো কিছুই নেই, আমি কিছু লিখিনি, কিছু বৃত্তান্ত, এই জিনিসটা করা উচিত নয়, মানে আলসেমি করা যাবে না, এটা একদমই খাটতে অবশ্যই হবে। এভাবেই পর্যায়ে ওই প্রিপারেশন করে নিয়ে নিজে তৈরি করে নেওয়া বেস্ট গুলো, তারপরে কারণ নিজে একবার তৈরি হয়ে গেলে কি তাহলে আমাকে আর ঘুরে স্যারের লেকচারটা বা অনেকে আবার কি করে পিডিএফ প্রিন্ট আউট, এটাও আমাদের করা উচিত। কারণ নিজে লিখে করার মধ্যে একটা আলাদা স্যাটিসফ্যাকশন আছে এবং শেখাটা অনেক বেশি। আচ্ছা এবার অন্যদের কাছে আমার নেক্সট যেটা থাকবে, তোমার বরাবর কি এক্সাইজ ইন্সপেক্টর টার্গেট ছিল অন্য কোনো সিজিএল আসলে সবার একটা টার্গেট থাকে প্রথমে, আমার এটা ড্রিম পোস্ট বা আমি এটাই চাই, ঠিক আছে, সেটা হতে পারে ইউটিউবে কোনো ভিডিও দেখে লেকচার বা যে কোনো কারণেই হতে পারে, তোমার ড্রিম পোস্ট কিছু এক্সাইজ ইন্সপেক্টর না অন্য কোনো কিছু? আমি যদি এখানে অনেস্টলি কথা বলি, তাহলে আমি যখন সিজিএল এর প্রিপারেশন স্টার্ট করি লকডাউনে, আমার মনে আছে আর কি, তখন আমি যখন প্রথমবার সার্চ করি যে সিজিএল এর থ্রুতে কি কি জব হয়, তখন হচ্ছে সবার ওপরে নামটা এসেছিল ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর।
আমি তখন চিন্তা করেছিলাম যে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর নামটা শুনেও একটা ভালো মনে হচ্ছে, আর আশা করি সোশ্যাল রেসপেক্টও থাকবে আর কি। সেই ইয়েতে মানে ড্রিম পোস্ট বলতে গেলে ওটাই ছিল, ওটা দেখেই প্রথম স্টার্ট করা। তারপর যখন ধীরে ধীরে অনেক কিছু জানতে পারলাম, তখন দেখলাম যে অনেক ভ্যারাইটি অফ পোস্ট আছে এবং বিভিন্ন রকমের মিনিস্ট্রিতে বিভিন্ন রকমের ডিপার্টমেন্টে এটার মধ্যে যাওয়া সম্ভব। তো আমার মেইনলি যেটা ইচ্ছে ছিল আর কি, সেটা হচ্ছে যে প্রথমবার সিলেকশন হয়, প্রথমবার যখন বুঝতে পারছি যে হ্যাঁ 2022 হয়ে যাবে, তখন ছিল আগে নাকটা গলায়, যে কোনো একটা ডিপার্টমেন্টে যেভাবেই হোক না কেন নাকটা গলায়, বেরোজগারি দূর করতে। হ্যাঁ বেরোজগারি প্রথমে হচ্ছে গেলে ইয়ে করা দরকার। এবার তারপরে এই বছরে যখন আমার পরীক্ষার মোটামুটি স্কোর ভালো হলো আর কি, মানে দেখলাম যে মোটামুটি একটা যা স্কোর আছে তাতে ঠিকঠাক আন্ডার 1000 র্যাঙ্ক হয়ে যেতে পারে আর কি। তো তখন আমি চিন্তা করলাম যে তখন অবভিয়াসলি সবাই এই দেখে যে কোথায় কত ভ্যাকেন্সি আছে, কোন ডিপার্টমেন্টে কি। এটা দেখে আমি তখন দেখলাম যে আমার পক্ষে সুইটেবল ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হচ্ছে না, কারণ ওটা অনেক আগেই হয়তো সেফ হয়ে যাবে, কারণ ওটার যে ক্রেজ থাকে আর কি, ওটার ক্রেজ ম্যাচ করা পসিবলই নয় এক কথায় বলতে গেলে। তো সেই কারণের জন্য তখন আমি ডিসাইড করলাম যে না, এবার যেহেতু জিএসটি ইন্সপেক্টরের ভ্যাকেন্সি অনেক বেশি, সেই কারণের জন্য তাহলে সেটাই চুজ করা যায়। তো ড্রিম পোস্ট যদি বলা যায় তাহলে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরই বলবো, কিন্তু এরকম নয় যে আমি এক্সাইজ ইন্সপেক্টর বা জিএসটি ইন্সপেক্টর নিয়ে আমি খুশি নই, আমি যথেষ্ট খুশি। এগুলো এই যে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হলো, জিএসটি হলো বা ইন্সপেক্টর পোস্ট, ওভারঅল লিস্ট না ওয়ার্ক প্রোফাইল মোটামুটি। হ্যাঁ ওয়ার্ক প্রোফাইল তো মোটামুটি, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি দিকে কাজ করবে, কাজের ধরন মানে কাজ আলাদা হতে পারে, বাট মানে ওয়ার্ক নেচার বলতে পারো বা কিভাবে কাজ করে মোটামুটি সিস্টেমেটিক্যালি ওই কাছাকাছি সেমই। মানে এখন তো ডিপার্টমেন্ট কিছু ওয়ার্ক কালচার ভ্যারি করে, বাট স্যালারি তো সেম পাবে। 4600 ইনকাম ট্যাক্স হোক চাই জিএসটি স্যালারি, পোস্টিংস এর কিছু ডিফারেন্স তো এখন কিছু থাকেই। এবার এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। হ্যাঁ এবার এটা তো অবভিয়াসলি আমি সবসময়ের জন্য বলি, যারাই আমার কাছে কখনো আমার সিলেকশনের পরে অনেকেই আমাকে শুনতে চায় আর কি যে কোন পোস্ট নেওয়া ভালো বা কি, আমি তাদেরকে সবসময় একটাই কথা বলি, দেখো যারা অলরেডি ওয়ার্কিং, এই কোনো তুমি পার্টিকুলার ধরো কোনো একটা তোমার ড্রিম পোস্ট, সেটাতে যারা অলরেডি ওয়ার্কিং তাদের কাছ থেকে সবসময় শোনো যে কিরকম ওয়ার্কের নেচার, কিভাবে কি কাজ করতে হয়। এটা যদি তোমার পছন্দ হয় তবেই সেটা চুজ করো, আদারওয়াইজ চুজ করার কোনো মিনিং হয় না। কারণ অনেকেই আমি দেখেছি ইউটিউবে ভিডিও দেখে নিলাম অনেক কিছু, সেটা দেখে নিয়ে পোস্ট প্রেফারেন্স ফিল করে দিলাম, তারপরে যখন অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টে যাচ্ছি, ডিপার্টমেন্টে কিরকমভাবে ট্রিট হচ্ছে, কিরকমভাবে ওয়ার্ক কালচার, সেটা আর পোষাচ্ছে, তখন কি আবার রিয়ালিটিটা পুরোটাই ডিফারেন্ট। হ্যাঁ রিয়ালিটিটা পুরোটা ডিফারেন্ট। আমরা যেগুলো দেখি ইউটিউবে বা একটা কিছুটা যে জব প্রোফাইলগুলো দেওয়া হয়, মানে এই স্যালারি পাবে, ওই পাবে, এইটা কাজ করতে, বেসিক জিনিসগুলো অবভিয়াসলি তারা ঠিকই শেয়ার করে, এটা ভুল বলবো না, কিন্তু প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো যেটা হয়তো চাইলেও সে শেয়ার করতে পারবে না, কারণ সে একজন ডিপার্টমেন্টের মধ্যে দিকেও জব করে, ওটা পসিবল না যে এক্সাক্ট কি কাজ একদম ওটা শেয়ার করা পসিবল না, লিগালও নয়, তো শেয়ার করতে পারবেই না ডিপার্টমেন্ট ইনফরমেশন, তো সেগুলো আমরা জানতে পারি না। সেটা তোমাকে কেউ ফ্রিতেই মানে ইউটিউবে এসে বলতে পারবে না যে ডিপার্টমেন্টে এরকম করে কাজ হয়, এই কাজ করতে। এটার জন্য ওই পার্সনগুলোর সাথে প্রাইভেটলি মিট করতে পারলে, হ্যাঁ সেটাই অনেক আছে সিলেক্টেড যারা ফেসবুক বা সেক্টর আছে, হয়তো কানেক্ট করলে পরে হেল্প করে, অনেকেই হেল্প করে। দাদাই আমাকে এত হেল্প করেছে বলা মতন না, সমস্ত কিছু দাদার কাছ থেকে। আর আরেকজন দাদা আছে আর কি আমাদের ওদিকেই বাড়ি আর কি, ওই দাদাটাও ক্যাগ ওয়েটারে সিলেক্টেড আর কি, ওরও নাম নেই, ওর নববর্ষাক আর কি ওর নাম। তো আমরা এই দুজনের কাছ থেকে আমি যত রকমের সাহায্য হয় সব রকমের সাহায্য পেয়েছি, ইনক্লুডিং কি বলে মানে প্রিপারেশন রিলেটেড স্ট্র্যাটেজি অলসো। আর ডিপার্টমেন্টের ভেতরে কিরকম ভাবে কাজ হয় না হয় সেই সমস্ত জিনিসগুলো দাদারা যতটা ডিটেলে ডিপ অ্যানালিসিস করে বলেছে আমাকে সমস্ত কিছু, সেটা আমাকে অনেকটা হেল্প করেছে আমাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে, যে না ইউটিউবে যা দেখাচ্ছে দ্যাট ইজ নট দ্য রিয়ালিটি, রিয়ালিটিটা কি সেটার জন্য প্রিপেয়ার্ড থাকা। এবং সেই কারণের জন্য আমি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পেয়ে যেরকম পোস্টিংয়ে আছি, আমার তাতেও কোনো রকম কখনো মনে হয় যে না আমার তো এটা। আর এক্সাইজ ইন্সপেক্টর আশা করি মেইনলি যেটা জিনিস দেখেছি, মানে যে কোনো গভর্নমেন্ট জব, শুধু এসএসসিজিএল বলে না, মানে ওভার এক্সপেকটেশন না, ওভার এক্সপেকটেশন রাখা অনেকেই ওভার এক্সপেকটেশন রাখে। আমাদের অ্যাটলিস্ট আমার মনে হয় এটা রাখা উচিত যে আমার ওখানে এগুলো কাজ করতে হবে, আমাকে এগুলো কাজ করতে কাজের হবে, জন্য আমি স্যালারি পাবো, ঠিক আছে। তো এইটা তো অনেকে ওভার অনেক কিছু ভেবে যায়, আলটিমেটলি সবটা হয় না। তখন কি হয়, তাকে আবার পরীক্ষা দিয়ে অন্য একটা ডিপার্টমেন্ট, সে ঠিক আছে, সেটা না মানলাম, কিন্তু কি যেটা হয়তো তুমি প্রথমারে দু রকম ক্যান্ডিডেট দেখেছি আমি। একজন ধরে নাও না স্যার সিলেক্টেড আছে যে আমি এটাই চাই, কিন্তু সে পাচ্ছে না। তুমি যেমন প্রথমবার দিলে, তুমি ওয়েস্ট বেঙ্গলে চাও যে ওয়েস্ট বেঙ্গলে আমি থাকবো এবং ভালো একটু গ্রেড পেতে ভালো পোস্টে থাকবো, প্রথমবারে সেটা হলো না, বাইরে পোস্টিং হলো, দুটো হতে একটা বাইরে পোস্টিং হলো, দুটো হতে পারে সেম লেভেলে বাইরে পেলে, বাট তোমার পোস্ট একটু অন্য চাইছিলে, এগুলো জিনিস ঠিক আছে। কিন্তু অনেকে হয়তো এই বছর এত র্যাঙ্ক আছে যে ও যে কোনো পোস্ট পেতে পারতো, কিন্তু সেটা না করে ওই ক্রেজ বাইরে থেকে দেখে নিয়ে একটা সিলেক্ট করে নিল, পরবর্তী পছন্দ হচ্ছে না আবার এতে সিট তো ওয়েস্ট হচ্ছে, ওটা আলাদা গল্প, কিন্তু মেন হচ্ছে কি এই একটা সবাইকে আমি তাই বলি, এসএসসি ইজ আ লুপ হোল, যত তাড়াতাড়ি বেরোতে পারবে এর থেকে তত বেটার। একবারে তুমি ডিজায়ার করে নাও যে আমার এটাই লাগবে, ঠিকঠাক করে নাও যে আমি এসএসসি তে ওইটা নিয়ে বেরিয়ে যাবো, তারপরে যদি আমার প্রিপারেশন করতে হয় আমি আরো হাইয়ার লেভেল আমি ইউপিএসসি করব, কারো যদি স্টেট সিভিল সার্ভিস মনে হয় পড়বো, কিন্তু এসএসসি থেকে বেরোনোটা খুবই দরকার। তো এটা মানে সত্যি বলছি লাইফের অনেকটা টাইম, মানে অনেকটা টাইম
তো যায় আর কি এটা। এর পেছনে যায়। তো যাই হোক, এগুলো আমরা যেটা আমি জানতে চাইবো সেটা হচ্ছে একটা বড় প্রবলেম স্টুডেন্টসদের মধ্যে হয়ে যায়। বিভিন্ন রকম ডিস্ট্রাকশনস এর মধ্যে আমরা চলে যাই। ডিস্ট্রাকশন হতে পারে, সোশ্যাল মিডিয়া হয় বা আরো এরকম অনেক কিছু থাকে। পড়াশোনার পাশে লাইফটাকেও তো এনজয় করতেই হয়। বাট তোমার কাছে আমি জানতে চাইবো, তুমি যখন পড়াশোনা করছিলে মানে এসএসসি সিজিএল প্রিপারেশন করছো, তখন সোশ্যাল মিডিয়া থেকে বা এগুলো থেকে কতটা দূরে ছিল? বন্ধু বান্ধবদের সাথে কতটা সময় স্পেন্ড, নাকি নিজেকে একাকী ঘরের মধ্যে বন্ধ করে নিয়ে পড়াশোনা করেছো? তোমার যে পজিশন ছিল সেটা। তো আমি তো বলবো যে মানে সোশ্যাল মিডিয়া কিং বলতে পারো আমাকে আর কি, এরকম টাইপের। আমি এত সোশ্যাল মিডিয়া ইউজ করতাম ওই সময়, এখনো করি আর কি। যাই হোক আর কি, যেটাই হোক, ব্যাপার হচ্ছে যে আমার মনে হয় না যে প্রিপারেশন করার জন্য করার জন্য এতটাই সময় প্রয়োজন যে তুমি সোশ্যাল মিডিয়া একবারও সারাদিনে চেক করতে পারবে না, এটা আমার মনে হয় না। এবার কি, অনেকের থাকে অ্যাডিকশন, হুম। যারা ওই জিনিসটাকে অ্যাভয়েড করতে পারে না, তাদের হচ্ছে কি বলে একটু উচিত হয়তো আর কি। কিন্তু আমার সেলফ ক্ষেত্রে কন্ট্রোলটা থাকতে হ্যাঁ, হবে। সেলফ কন্ট্রোল যদি থাকে কোনো অসুবিধা নেই। যেমন আমি কি করতাম, আমি সোশ্যাল মিডিয়া সবই ইউজ করি, ফেসবুক, ইনস্টা সবই ইউজ করি, হোয়াটসঅ্যাপ, তারপর টেলিগ্রাম চ্যানেলগুলো তো লাগতোই আর কি। টেলিগ্রামটা তো যে কোনো এসএসসি সিজিএল অ্যাসপিরেন্টের জন্য হুম। টেলিগ্রাম ভগবান এক কথায় বলতে গেলে। কারণ ওখানে এত কিছু পিডিএফ পাওয়া নিউজ, যায়, পাওয়া পিডিএফ যায়, অনেক সবকিছু। কিছু, অনেক স্টাডি ম্যাটেরিয়াল পাওয়া যায়, ওগুলোর জন্য টেলিগ্রাম ছিলই। আর এমনি হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ হালকাটা করতাম। ফেসবুকের ক্ষেত্রে আমি কি করছিলাম, ফেসবুক ইনস্টার ক্ষেত্রে যে ওদের কি হয়, যে ওদের অ্যাপগুলো যে হয়, ওদের অ্যালগোরিদমগুলো এমনভাবে সেট করে হুম। যে তোমাকে ওখানে এনগেজ করে রাখে। তোমাকে কি করতে হবে, তুমি এনগেজমেন্ট চাইছো না, তুমি সারাদিনে একবার দেখলাম বা দুবার দেখলাম এরকম টাইপের হয়ে গেল। এটার জন্য আমি কি করেছিলাম, ক্রোম থেকে খুলতাম। মেইন অ্যাপগুলো থেকে না খুলে ক্রোম থেকে, কারণ ক্রোম থেকে অতটা এনগেজমেন্ট হয় না ওই জিনিসটা। এইটা আমি একটা ভিডিও সামথিং কোনো একজন এই হবে আর কি, কোনো মোটিভেশনাল স্পিকারই হবে, যার থেকেই দেখেছিলাম আর কি এটা। তো সেই জিনিসটা আমি করেছিলাম। সোশ্যাল মিডিয়ার জিনিসটা এটা গেল। তো ডিস্ট্রাকশন আর যদি বলি, আমি টিউশন পড়াতাম, সেটাকেও অনেকে মনে করতে পারে যে না এটা প্রিপারেশন, তুমি ফুল টাইম প্রিপারেশন। অনেকে আমাকে ইভেন জিজ্ঞেস করে তুমি ফুল টাইম প্রিপারেশন নিয়েছো নাকি তার সঙ্গে কিছু করতে বা কিছু বৃত্তান্ত। আমি তাদের সবাইকে এটাই বলেছি, আমি টিউশন পড়াতাম এবং তার সঙ্গে প্রিপারেশন, অসুবিধা হয়। স্টুডেন্টরা স্টুডেন্টের মতন, তাদেরকে যখন পড়াচ্ছি তখন তাদেরকে পড়ানোর মতন, আবার হুম। নিজে যখন স্টুডেন্ট হয়ে যাচ্ছি বা অ্যাসপিরেন্ট হয়ে যাচ্ছি, পড়াশুনো, ব্যাস এটাই আর কি। আর যদি বলি বন্ধু বান্ধব বা এই সমস্ত, এটা আমি বলবো যে বন্ধু বান্ধব থেকে আমি, কারণ সব থেকে বড় কথা যেটা, যে কলেজ যখন শেষ হয়ে যায় আর কি, তারপরে অধিকাংশ বন্ধুদের সঙ্গে, এবং কখনো কেউ খোঁজও নেয়নি বা কিছু করেনি আর কি। এই কারণের জন্য আমি চিন্তা করি, ঠিক আছে কোনো অসুবিধা নেই, একা যদি হচ্ছে বলে করতে হয় আর কি, আমাকে ব্যাটেলটা লড়তে হয়, তো লড়বো আমি অবশ্যই। তবে কিছু বন্ধু অবভিয়াসলি ছিল আর কি, যারা এখনো যোগাযোগ রেখেছে। বন্ধু মাঝখানে হারিয়ে গেছে টাইপেরও হয়। সব মিলিয়ে আমি বলবো যে আমার বন্ধু বান্ধবটা বরাবরই কম আর কি। ফ্রেন্ড সার্কেলটাকে সাইকেলটা কমই ছোট করি। মানে রেখেছি। আমার কাছে সবাই ওই ক্লাসমেট, কলেজমেট বা অ্যাসপিরেন্ট, ফেলো অ্যাসপিরেন্ট এখনো, এবং এখনো আর কি সেই কলিগ আর কি। এই কালচারেই আমি বিশ্বাস। এরকম ফ্রেন্ডস বলতে বা কিছু যাদের মানে যারা অ্যাটলিস্ট ধরে নাও বার্থডে উইশটা করলো হুম, বা হুম, হুম। এইটুকুই ব্যাস। এর থেকে বেশি আমি ফ্রেন্ডদের কাছ থেকে কোনো রকম কোনো মানে রাখি না, এক্সপেকটেশন। কারণ ফ্রেন্ডদের কাছ থেকে আমি অনেক রকমের মানে ব্যাক স্ট্যাবিং পেয়েছি, যে কারণের জন্য আমি যে না ওগুলো করা যাবে না। প্রিপারেশন ফেজটাতে যখন ছিলাম তখন মোটামুটি ফ্রেন্ড সার্কেল থেকে একদমই দূর। কারণ বেশিরভাগ ফ্রেন্ডরাই হচ্ছে পিএইচডি করছে, বা কেউ হচ্ছে তোমার কি বলে ইঞ্জিনিয়ারিং করার পরে সে কোথাও চাকরি পেয়ে গেছে। সে কারণের জন্য তারা সময় অতটা আমার প্রতি হতো না, দেখাও হতো না সেরকম। এমনি টুকটাক ব্যাস, এই জন্য বলা যেতে পারে যে মোটামুটি আইসোলেশনেই প্রিপারেশনটা কেটে। ফ্যামিলি সাপোর্ট কত হ্যাঁ, আছে? ফ্যামিলি সাপোর্ট যদি বলা যায়, ফ্যামিলি সাপোর্ট আমি ১০০ জায়গায় বলব ১০০০% আর কি। কারণ ফ্যামিলি আমাকে যেভাবে সমস্ত কিছুতে মানে সাপোর্ট করেছে এবং বাঁচিয়েছে, সবথেকে বড় হুম। কথা যে অ্যাকচুয়ালি কি প্রিপারেশনে থাকি। বয়সটা ধীরে, ধীরে বাড়ছে। যখনই কলেজ হয়ে গেল, তারপরে যখন তুমি কিছুতে আর এনগেজ হচ্ছ না, তুমি কোনো স্টাডি আর করছো না ফার্দার, কিছু বিত্তা। শুধু তুমি পরীক্ষা দিয়ে যাচ্ছ আরকি। জায়গায় পরীক্ষা দিতে যাচ্ছ, জায়গায় দিতে যাচ্ছ। এগুলো যখন দেখে নেইবারহুডরা বা রিলেটিভসরা, তখন তারা একটাই কথা বলে, "এ কি কতদিন করবে এরকম?" বা এরকম টাইপের কথাগুলো বলে। তো আমার মা-বাবা আমাকে সবসময় ওগুলো থেকে হাইড করে রেখেছে। কখনো আমাকে বুঝতেই দেয়নি যে ওগুলো কথা তাদেরকে ফেস। এই কারণের জন্য আমি যখনই কোনো কিছু হচ্ছে না করি, আমি আমার মা-বাবা আমার কাছে ভগবান। একদম পরিষ্কার কথায় বলতে গেলে। আমি ঈশ্বর আর মা-বাবা এই দুজনকেই সবথেকে বেশি থ্যাংক ইউ জানাই সবসময়ের জন্য। কারণ আমি যা প্রার্থনা করি বা যেটুকু আমার ফরচুন ফেভার করে, সেটা আমি মনে করি ভগবানের আশীর্বাদ। আর বাবা-মা আমাকে সব রকমভাবে যতটা সাপোর্ট করেছে, সেটা ফিন্যান্সিয়ালি হোক, সেটা যেরকমভাবেই হোক না কেন আরকি। সব রকম ইমোশনাল সাপোর্ট হোক বা মেন্টাল সাপোর্ট হোক, যেটাই বলি না কেন, এখানে মা-বাবারই অবদান। আমি অন্ততপক্ষে তাই বলব আরকি। কারণ তাদের এই যে নেগেটিভিটি যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমাকে কখনো মানে গ্রাস করেনি। হুম। আমার যে এন্টায়ার প্রিপারেশন, এখানে নেগেটিভিটি এই সমস্ত দিক থেকে, যে রিলেটিভস এর দিক বা অন্য সমস্ত দিক থেকে, এই জিনিসটা বাবা-মাই আমাকে একদম শিল্ড আরকি। বাবা-মা অবভিয়াসলি অবশ্যই। বললাম যেটা ১০০০% একদম। কোনো রিপ্লেস হ্যাঁ, একদম।
যাই হোক, আমাদের টোটাল অনেক কিছু জানলাম আমরা এই ভিডিওতে। বুক লিস্ট জানলাম, প্রিপারেশন স্ট্র্যাটেজি ট্র্যাক করলে তোমরাও চেষ্টা করলে পারবে। অনলাইন রিসোর্সে সবকিছু আমরা জানলাম, ডিসকাস। লাস্ট খালি অর্ণবের কাছে আমার একটা কোশ্চেন থাকবে যে 46 গ্রেড পে, অর্থাৎ এসএসসিএল এর হাইয়েস্ট না হলো এরপর 48 গ্রেড পে থাকে, বাট 46টাই ম্যাক্সিমাম দেয়। হুম। 46 গ্রেড পে ও পেয়ে গিয়েছে এবং ম্যাক্সিমাম চান্সেস আছে যে ওর হোম স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলও পেয়ে যাবে। তো যদি তুমি হোম স্টেটে 46 গ্রেড পে পেয়ে যাও, তো তারপর কি ফার্দার আবার সিজিএল দেওয়ার ইচ্ছে আছে? কারণ তুমি একটু আগে বলছিলে তোমার হুম। আইটিআই প্রেফারেন্স ছিল সেক্ষেত্রে। তো হ্যাঁ, হ্যাঁ। উইল ইউ গো ফর আইটিআই নেক্সট অ্যাটেম্প্ট, হ্যাঁ। অথবা অন্য কোনো এক্সাম দেবে? কি প্ল্যানিং রয়েছে? প্ল্যানিং সত্যি কথা বলতে গেলে নেক্সট সিরিয়াল এতটাই দেরিতে যে প্ল্যানিং করার আমার কাছে প্রচুর সময় আছে। সেই কারণের জন্য আমি এখনই ভেবে উঠতে পারিনি। কারণ এতটাই এখন মানে ১ম পোস্টিং তারপরেই হঠাৎ করে এরকম এত হুম, তাড়াতাড়ি এক্সাম হুম, হয়ে হুম, সমস্ত হচ্ছে আরকি। হুম, সে কারণে আমি এখনো ডিসাইড করে উঠতে পারিনি সেরকমভাবে। তবে যদ্দূর আমার ইচ্ছে আরকি সেটা হচ্ছে যে আমি সবসময় চেষ্টা করি যে হয় বেটারমেন্ট করব আর না হলে থেমে যাবো। আমি হুম, সবসময় হুম, বিশ্বাস করি। তো আমি যখন দেখতে পাচ্ছি যে যদি এই বছরে আমার হোম স্টেট হয়ে যায়, যেটা সম্ভাবনা রয়েছে আরকি। আমি হুম, এখনো তো এবং জোন শিওরলি অ্যালোকেশন তো বলা আসেনি যাবে না। আরকি। হুম, তো যদি হোম স্টেট পোস্টিং হয়ে যায় এবং ২-৩ মাস কাজ করার পর মনে হয় যে না সুইটেবল আছে আমার জন্য, কোনো হুম, রকম হুম, সেরকম অসুবিধা নেই আরকি। তাহলে মেবি আই উইল স্টপ গিভিং। কারণ বারবার ওই দিতেই আছি এবং বারবার করে একটা করে দিতেই আছি। এই জিনিসটা obviously। আমি ঠিক পছন্দ করি না। কারণ এবছরও একটা ইয়ে হয়েছিল ব্যাপার যে আমার মাথাতে অনেক এই জিনিসটা ঘুরপাক করছিল যে বেশি সেফ খেলার জন্য হোম স্টেট আবারও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নিয়ে মানে হোম হুম, স্টেট ফিরে হুম, আসবো নাকি জিএসটি ইন্সপেক্টর নেব। তখন আমার মাথায় চিন্তা আসলো যে না, আমি যখন প্রিপারেশন স্টার্ট করেছি এবং যখন পোস্টিং ১ম হয়েছে তখন থেকেই মাথার মধ্যে একটা ইয়ে ছিল, আমি কোনোদিনও অন্য কারোর মানে ইয়ে করব না। ওই যে অন্য কেউ একটা ডিজার্ভিং কিছু একটা পাওয়ার কথা ছিল। আমার জন্য সে সেই জিনিসটা পেল না। এই জিনিসটা হুম, আমি হুম, কখনো করব না। ওই কারণের জন্য চিন্তা করলাম যে না তাহলে আমি জিএসটি, কারণ ওটা গ্রেড পে আমার হায়ার হচ্ছে। সেই ক্ষেত্রে এটাকে মানে ঠিক সিট ওয়েস্ট বলা যায়। হুম, হুম, তো যদি আমি হোম স্টেট পোস্টিং পেয়ে যাই, আমার যদি ঠিকঠাক লাগে, আমি আই থিংক আই উইল স্টপ গিভিং সিজিএল। স্টপ আর অর এবং যদি হ্যাঁ, অবভিয়াস কোয়েশ্চেন আসবে এরপরে আরকি যে WBCS বা ইউপিএসসি, ইউপিএসসি। আমার কোনো প্ল্যান আমি ওগুলো দিতেও চাই না। আমার একদমই হচ্ছে কি বলে মানে ওই যে ইয়েটা আরকি, ওই জবটা ভালো লাগে না। পরিষ্কার কথা বলতে গেলে মানে এটা ম্যান এটা টু ম্যান মানুষ ভ্যারি করে। মানুষ হ্যাঁ, অবভিয়াসলি ভ্যারি করে। আমি আর মানে খুশি অবভিয়াসলি আরকি। আমিও একটা জিনিস দেখেছি যে মানে আমার লাইফ জার্নি থেকে যে মানুষের হাউ টু স্টার্ট এর থেকে না সবথেকে বেশি হ্যাঁ, যেটা জানা উচিত where to and when to stop। when to when stop to start হ্যাঁ, এর থেকে একদম, when to একদম, stop একদম। এটা জানাটা খুবই প্রয়োজন। যেটা হ্যাঁ, আমার ক্ষেত্রে খুব প্রবলেমটিক হচ্ছিল। মানে ভাবো হুম, 31 চলছে, বাট হুম, হুম। সবাই হয়তো আমাদের ব্যাচমেটের ওরা জব টব পেয়ে একটা জবই পেয়েছে ১ম এ হ্যাঁ, হয়তো। অনেক লোয়েস্ট গ্রেড পে হোক বা যাই হোক, সেটেল তারা এবং সেটেল। হ্যাপিলি লাইফ এনজয় করছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদেরকে স্যাটিসফ্যাকশন ফিলিংটাই আসছিল না। এটা আরেকবার দিই না, এটা হচ্ছে না, ওখানে গেলাম এটা মানে কি হয়, ঠিক আছে আমরা প্রগ্রেস করছি হুম, অবভিয়াসলি, বাট হুম, কোথাও হুম। না কোথাও লাইফের অন্যান্য দিকগুলোতে অন্যান্য দিকগুলো একটু আমরা এক্সপ্লোর করতে পারছি না। এমপ্লোর করতে পারে না হুম, স্টুডেন্টরা যত ওই হুম। সেটলিং মেন্টেন না থাকে। তো একটা থাকে না থেমে যাওয়াটা, আই থিংক হ্যাঁ, একটা নির্দিষ্ট বাকি লাইফের যে অন্যান্য হ্যাঁ, অ্যাঙ্গেল গুলো আছে সেগুলো একদম, একদম, এক্সপ্লোর একদম। মানে করা আমার মতো জরুরি। এটাই কথা আরকি যে জীবনে এই পড়াশোনা এবং চাকরি সবকিছু নয়। দেখো হুম, চাকরি হুম, যারা অবভিয়াসলি। সরকারি চাকরিতে জয়েন করছি যারা আমরা আরকি, তাদের বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে তারা একটা উইক ফিন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে আসে। যে কারণের জন্য তাদের ফিন্যান্সিয়াল হুম, স্টেবিলিটিটার জন্য তারা এই হুম, জিনিসটা চুজ অবভিয়াসলি। করে আরকি। তো একবার যখন একটা ঠিকঠাক পেয়ে যাচ্ছি, আমার মতে যেটা বলে আরকি, যেটা তুমি পেয়েছো, যেটা তুমি দেখো এটা অনেক কষ্ট করে পেয়েছি এবং হচ্ছে কি বলে একটা আশীর্বাদও আরকি। আমার মতে সেখানে সার্ভ কিভাবে বেটার করা যায়, এই জিনিসটাতে আমাদের অনেক বেশি জোর দেওয়া উচিত রাদার হুম, দেন একবার এই ডিপার্টমেন্ট, একবার ওই ডিপার্টমেন্ট, এখানে ভাল লাগছে না, ওখানে ভাল লাগছে না। এই জিনিসটা করার থেকে আমার মতে মনে হয় যে যেখানে আমি পেয়েছি একটা ঠিকঠাক, আমি যদি হোম হোম পোস্টিং পেয়ে যাই এবং দেখি যে হ্যাঁ, এটা মোটামুটি ঠিকঠাক আছে, তো আমি এই পোস্টটাতে কিভাবে বেটার সার্ভ করতে পারি, সেই মেন্টালিটিটা অ্যাসপিরেন্টদের মধ্যে আসা উচিত। কারণ অনেকের মধ্যে আমি দেখেছি যারা অনেকে মানে অনেক বড় আমার থেকে বয়সে হয়তো, তারাও এরকম করেছে আরকি। আমি দেখেছি যে কোনো ১ বছর আমি কাস্টমসে পেলাম। তারপরের বছর কাস্টমস ভাল লাগছে না, তখন আমি আবার ইনকাম ট্যাক্সে যাচ্ছি। বা এরকমও হয়েছে যে আমি ৪৬০০ গ্রেড পেয়ে জয়েন করেছি কিন্তু দূরে, সেখান থেকে আমি আবার ফিরে আসছি ২৪০০ গ্রেড পেয়ে নিয়ে। কারণ আমার হোমস্টে চাইই চাই। এরকম। তো এই মেন্টালিটিটা হওয়া উচিত না। হোমস্টে পেলে ইটস ভেরি গুড। ওরকম কোনো অসুবিধা নেই। কারণ অনেকেরই হোম সিকনেস থাকে আরকি। কিন্তু বাইরে পেলেও মানে এই জিনিসটা মনে করতে হয় যে না, যেটা পেয়েছি সেটা নিয়েও সন্তুষ্ট থাকার মতন মেন্টালিটিটা যেন থাকে। যে আমি যে ফার্দার হুম। চেষ্টা করলাম, না পেলে একদম খুব মন খারাপ, আমি একদম খুব ডিপ্রেসড থাকছি বা এরকম কোনো রকম ভালো মতন কথা বলছি না, হ্যাপিনেস নেই, করা উচিত না। আর দ্বিতীয় কথা, লাইফে অন্য হবি থাকতে পারে। আ যেমন দাদার হুম, টিচিং এর হুম, হুম। হবি আছে, আমার একটু ফটোগ্রাফির হবি আছে। তো এরকম ধরনের হবি যা আছে না আছে সেগুলো পার্সু করা অবশ্যই দরকার এবং ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড। মেক্সিমাম পোস্টগুলোই ওরকমই মানে হ্যাঁ, যতটাই যেখানে যা ওয়ার্ক প্রেশার টাইম পাবে, অ্যাম্পল টাইম
পাওয়াই টাইম যায়। পাওয়া যায়, কারণ কারণ এটা এটা থাকে, আমি মোটামুটি যে জিএসটিতে করে এসেছি আমি জানি হুম, প্রচন্ড হুম, ওয়ার্ক হুম। প্রেশার আছে, মানে আগেকার মতন নেই যে না, এখন যে একদমই ওই না। লোকে বলে যে গেলাম আর আসলাম। গেলাম আসলাম না, সরকারি এতটা চাকরি পর্যন্ত কাজ, এইখানে এতটা এইখানে কাজ হয়। আমি একটাই কথা বলবো শুধুমাত্র, যারা অনেকে চিন্তা করে যে সরকারি চাকরি মানেই তো খালি ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে থাকবো আর ওই বেতন দিন পাবো, আর নেই, ওই দিন ওই শেষ, দিন আর ওই নেই। দিন একদম শেষ। প্রচন্ড পরিমাণ কাজ করতে হয়, হ্যাঁ, ইভেন 7টা-8টা অবধি, আমি একদিন 3টে অবধি রাত্রে বাড়িতে বসেও রাত্রে কাজ করতে হয়েছিল আমাকে ল্যাপটপে। হুম, সেটা হুম। আলাদা জিনিস, বাট তারপরেও কিছুটা স্টেবল টাইম পাওয়া যায় তো লাইফটাকে হ্যাঁ, এক্সপ্লোর মানে করার ওটা জন্য। এরকম থাকবে না যে হুম, না হুম, প্রতিদিনই করতে হুম, হবে। সেটা কোনো, আছে। কোনো দিন করতে হলো। তো ঠিক ব্যাস, আছে, ওই ঠিক ক্ষেত্রে আছে। ওইটা আমারও সাজেশনের জন্য কেউ আমাকে জিজ্ঞেস করলে হুম, যে স্যার হুম, কোনটা পোস্ট করবো, আমি একটাই কথা বলি, ও উইথ হোমস্টেড আমি এই কারণে বলি, কারণ কি তুমি তুমি যদি পাচ্ছ, দেখো কি একই ডিপার্টমেন্টে কাজ করবে, ঠিক হুম। আছে, বা একটু কম বেশিতে স্যালারিতে হালকা ফুলকা ডিফারেন্স, হ্যাঁ, সময়ের সাথে বাড়ছেও সেন্ট্রাল গভর্নমেন্টের স্যালারি, তো হোমস্টেডকেই টার্গেট করো তো উইথ হাইয়ার গ্রেড পে, একদম, একদম, ঠিক আছে, একদম। হোমস্টেড উইথ হাইয়ার গ্রেড পে, এবং তার মধ্যে যদি তোমার কোনো চয়েস থাকে যে না হুম, ওই এক্সাইজ ইন্সপেক্টর বা আমার আইটিআই পাচ্ছ, হুম। এটা রাখো, এটা বেটার হওয়া একদম, উচিত, একদম। রাদার দেন ওই গোয়িং ফর যে ইউটিউব থেকে ভিডিও ইউটিউব দেখলাম, থেকে ভিডিও দেখলাম আর এই পোস্টে তারপরে এই পাওয়া যাবে, ওই পোস্টের হ্যাঁ, এই স্যালারি ইয়েতে, ঠিক আছে, তো ওইগুলো থেকে না করা উচিত, এগুলো কারণ থেকে ওটা বিরত থেকে রিয়ালিটি হয়তো বা এখন আছে, আমি এটা মেনে নিচ্ছি, হয়তো বা এখন আছে, হুম। আজ থেকে 5 বছর পরে আজ নাও থেকে থাকতে ৫-১০ পারে, বছর নাও থাকতে পারে। নাও থাকতে পারে, যেমন পলিটিক্স চেঞ্জ হচ্ছে। অনেকের মধ্যে এই জিনিসটা দেখা যায় যে সিজিএল থেকে এএসও ইন এমই, ঠিক আছে? এবার তারপরে জয়েন করার পরে দেখছে যে না এ তো বিদেশ পাঠাবে, এমন পাঠাচ্ছে ১ম এই প্রথমে সবাই ভাবে আমাকে হ্যাঁ, পাঠাতে হবে আমাকে ইউএসএ, ইউএসএ কিন্তু পাঠায় ওকে যখন পাকিস্তানে বা হ্যাঁ, 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 আফগানিস্তান বা আফগানিস্তান বা কিছু নেপালেও পোস্টিং হতে পারে বা হ্যাঁ, বাংলাদেশেও হ্যাঁ, হ্যাঁ। পোস্টিং হতে পারে। একদম, একদম, একদম। তো তখন তাদের সেই জিনিসটা, রিয়ালিটিটা ভাঙে, মানে এই হুম, ঘুমটা ভাঙে আরকি, এবং তখন আবার তারা পরীক্ষা দেয়। নিয়ে নিচ্ছে মানে তার র‍্যাংক অলরেডি ভালো। হুম, সে যেকোনো কিছু পেতে পারত। এরকম আমার মতে ওইজন্যই আমি এটা আগেও বললাম যে অলরেডি যারা ওই প্রোফাইলে ওয়ার্ক করছে, তাদের কাছ থেকে ভালো মতন শোনা দরকার যে কিরকম কি গ্রাউন্ড সুইটেবল। রিপোর্ট। যেমন এবছরে আমার যা র‍্যাংক ছিল তাতে আমি হয়তো এসওএন, সিএসএসও পেতে পারতাম। ঠিক আছে? এবার আমি অলরেডি একজন এসও, সিএসএস ওয়ার্কিং একজন দাদার সঙ্গে আমি কথা বললাম আরকি। তার সঙ্গে ভালো জব মতন করতে, কথা ইয়ে করে আমি এটুকু বুঝলাম, দিল্লি ইস নট ফর মি। এই কারণের এটাই জন্য হচ্ছে আমি মেইন রাখিনি। জিনিস, দেখো কোনো চাকরি খারাপ বা ভালো না। নেই, এটা যে অ্যাসপিরেন্ট আছে তার লাইফস্টাইলের উপর তার ডিপেন্ড করে, লাইফস্টাইল এর উপরে ডিপেন্ড করে এটা অনেক লাইফস্টাইল বেশি। ডিপেন্ড করে, তোমাকে হুম, ম্যাচ করে নেওয়া উচিত যে না এটার ওয়ার্ক প্রোফাইল এরকম, আমার হুম, যে হুম। লাইফস্টাইল ওই হাইপ দেখে কিন্তু যাওয়া উচিত না হাইপ যে দেখে এটা, কারণ একদমই ওটা যাওয়া উচিত হতে না। পারে অন্য কারো লাইফস্টাইল ওরকম, হুম, ঠিক আছে, কেউ হয়তো দেখা যাচ্ছে ছোটবেলা থেকেই ওর মধ্যে একটা মানে ইউনিফর্ম বা ওইগুলোর প্রতি ওরকমই ভাবে বড় হয়েছে, অ্যাডভেঞ্চার প্রিয়, হ্যাঁ, সে হ্যাঁ, ওইগুলো হ্যাঁ। পোস্টে যাচ্ছে, মানা একদম, যাচ্ছে। আর একদম, তুমি একদম। দেখা হলো আমি সারা জীবন ঘরে বসে ঘুমিয়ে কাটিয়েছি, হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ল্যাদখোর একজন মানুষ, আর আমি বললাম না আমি এখান হুম। থেকে পাওয়ার পাবো বলে আমি নিয়ে নিলাম আমি সিবিআই, হ্যাঁ, কালকে সিবিআই কখন আমি নিলাম। টিকতে পারবো না, ওখানে স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, এটা তো একটা এই কথা। জিনিসটা কিন্তু রাখা উচিত। তো যাই হোক, আমরা অনেক কিছু জানলাম। তোমাদের যদি আরো কোনো কিছু জানার থাকে তাহলে অবভিয়াসলি কমেন্ট করে আমাকে জানিও, আমি পরবর্তীতে সেগুলো ওর কাছে পাস অন করে দেবো। আজকে ওকে আমি পেয়েছি এখানটায়, কারণ ওর কলকাতাতে তো আমি আছি জানো, ওদের ডিভি অ্যান্ড ফিজিক্যাল ছিল এখানটায়, ডিভি অ্যান্ড ফিজিক্যালও হয়, তো সেগুলো রিলেটেডও যদি কোনো কোশ্চেন্স থাকে তুমি কমেন্ট করে জানিও, আমি ওকে বলে দেবো, ও তার উপর আলাদা করে তোমাদেরকে ভিডিও পাঠিয়ে দিতে পারবে। তো একটা অনেকদিন পর আমি ইন্টারভিউ সেশন রাখলাম, ঠিক আছে, ঠিক এরকম এক্সপিরিয়েন্স আমি চট করে পাই না, বন্ধু বান্ধবদের মধ্যে অনেকেই আছে, বাট সবাই ক্যামেরার সামনে ফেস করতেও পছন্দ, মানে একটা সাই ফিল করে, আমি হ্যাঁ, এর আগে হ্যাঁ, অনেকে বলেছি বন্ধুদের হ্যাঁ, হ্যাঁ। মধ্যে, বাট অনেকে সাই ফিল অনেকে করে, শাই ফিল করে। একদম। ক্যামেরার সামনে এসে অতটা সড়গড় থাকে না তারা, তো সেই জন্য করে হওয়া ওঠে না। আমি এর আগে অনেকদিন আগে একবার ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করেছিলাম, বাট হুম, হুম, সামহাও সেটা হয়ে ওঠেনি, অনেকেই এগিয়ে আসতে চায়নি যে না হুম। ক্যামেরার সামনে। তো ক্যামেরার যাই সামনে। হোক, তো আমি অর্ণবকে পেলাম, ভালো লাগলো ওর সাথে আজকে একটা সেশন করে। তো তোমাদের কোনো কিছু কোয়ারিজ থাকলে জানিও, সেটার উপরে আমরা ফার্দার দরকার পড়লে আবার ডিসকাশন রাখবো। চ্যানেল ফলো করতে থাকো, তোমাদের কে আমি তো ম্যাথস করাচ্ছি, এর সাথে সাথে অন্যান্য যে সকল এই ধরনের গাইডেন্স রিলেটেড ভিডিও আমি আগামীতে নিই। এই ভিডিওটা দেখার জন্য তো অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখা হবে, দেন গুড বাই, টেক কেয়ার, প্র্যাকটিসিং।